নমস্কার, টিম থ্রিল চার্জারে আপনাদের স্বাগত জানাই আরেকবার। আমরা টিম থ্রিল চার্জার আজ আপনার জন্য নিয়ে এসেছি তিতিক্ষা সিরিজের দ্বিতীয় কাহিনী, লেখিকা সঙ্গীতা চৌধুরীর কলমে ঝুমকো লতা রহস্য। থ্রিল চার্জারকে সাবস্ক্রাইব যদি এখনো না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশাপাশি বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আমাদের পরপর গল্পের নোটিফিকেশন পাওয়ার জন্য। থ্রিল চার্জার সম্প্রতি ইউটিউবের পাশাপাশি আসতে চলেছে স্পটিফাইতেও, তাই আপনি এখন চাইলেই আমাদেরকে শুনতে পারেন স্পটিফাইতে আমাদের খুঁজে কিংবা আমাদের দেওয়া লিঙ্কে ক্লিক করে। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের কাহিনী, লেখিকা সঙ্গীতা চৌধুরীর কলমে ঝুমকো লতা রহস্য। বাথরুম থেকে ঘরের মধ্যে ঢুকেই ঘরের ছিটকিনিটা তুলে দিলেন নীরেন দত্ত। তারপর অন্ধকার ঘরের মধ্যে কিছু একটা অনুভব করে বেশ চমকে উঠলেন তিনি। অথচ চারপাশে তাকিয়েও তিনি কিছুই দেখতে পেলেন না। হঠাৎ তার বুকের ভেতরটা ভীষণ কষ্ট হতে শুরু করলো। বুকে হাত দিয়ে মেঝেতে বসে পড়লেন তিনি। পাড়ার ক্লাব ঘরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় নীরেন দত্তের বাড়ি বেরোতেই হঠাৎ সুবলের নজরে এলো নীরেন বাবুর বাড়ির একটা জানলা খোলা। কি মনে হতেই সে খোলা জানলাটার দিকে এগিয়ে গেল। রাতের দিকে তো ঝড় বৃষ্টির জন্য কাকা জানলাটা বন্ধই রাখে, আজ হঠাৎ। সুবল একটু এগিয়ে যেতেই দেখতে পেল মেঝেতে চিত হয়ে পড়ে আছে নীরেন বাবু। তার চোখ দুটো দেয়ালের দিকে তাকিয়ে স্থির হয়ে আছে। খুন খুন বলে চিৎকার করে উঠল সুবল। তারপরেই পকেট থেকে ফোন বের করে সে ডায়াল করলো থানার নম্বর। পুরো একবার রিং হয়ে কেটে যাওয়ার পর দ্বিতীয়বার ফোনটা ধরল তিতিক্ষার সহকারী অফিসার জয়িতা। সুবল উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, ভবানীপুর থানা? ইয়েস, বলুন। আমাদের এখানে, মানে আমাদের বাড়ির এখানে বন্ধ বাড়ির মধ্যে একজন অসুস্থ হয়ে পড়ে গিয়েছেন। মনে হচ্ছে হার্ট অ্যাটাক হয়েছে। চোখ স্থির হয়ে পড়ে আছে, দরজা ভেতর থেকে বন্ধ। আমি বাইরে দিয়ে যেতে গিয়ে দেখলাম। আপনারা প্লিজ আসুন, আপনারা আসুন প্লিজ। আচ্ছা, আপনি ওয়েট করুন। ফোনে কথা বলতে বলতে পুলিশের গাড়িতে গিয়ে উঠল জয়িতা। সুবলের থেকে অ্যাড্রেস জেনে কিছুক্ষণের মধ্যেই ভবানীপুর থানা থেকে পুলিশের জিপ নিয়ে গিয়ে পৌঁছল নীরেন বাবুর বাড়ির সামনে। 10 মিনিট হলো বাড়িতে এসেছে অফিসার তিতিক্ষা। বাড়িতে এসে পুলিশের উর্দিটা খুলে একটা হালকা সুতির পোশাক পরল সে। তারপর চুলের খোঁপাটা খুলতেই মাধবী দেবী একটা বাটি হাতে এগিয়ে এসে বললেন, দেখি দেখি, চুলটার কি অবস্থা করেছিস। আমি তাই ঘরে একটা তেল বানিয়েছি, আয় চুলে লাগিয়ে দেব। আহ, কি সুন্দর গন্ধ গো মা। কি দিয়েছো গো এই তেলে? জবা ফুল, কারি পাতা, নারকেল তেল আর একটা বিশেষ জিনিস দিয়েছি। গন্ধটা সুন্দর না? হ্যাঁ, বেশ অন্যরকম। মা মেয়ের কথার মাঝখানে তিতিক্ষার ফোনটা বেজে উঠল। তিতিক্ষা ফোনটা নিয়ে দেখল স্ক্রিনে ফুটে উঠেছে তার সহকারী অফিসার জয়িতার নাম্বার। হ্যাঁ জয়িতা, বলো। ও আচ্ছা, ঠিক আছে, রাখো, আমি যাচ্ছি। কি হলো রে তিতি? মা, ভবানীপুর থানার আন্ডারে একটা মার্ডার হয়েছে। একটা বাড়ির মধ্যে একজনের মৃতদেহ পাওয়া গেছে। স্থানীয়রা খবর দিয়েছেন। জয়িতা চলে গেছে স্পটে। আমাকে একবার যেতে হবে। কিন্তু এই তো এলি। মা, বাপি আর্মিতে ছিল। দেশের জন্য লড়তে গিয়ে যখন বাপির জীবন চলে গিয়েছিল, তখন থেকে তোমাকে দেখেছি। তুমি আমাকে তৈরি করেছিলে দেশের কাজ করার জন্য। এরকম দুর্বলতার কথা কি তোমার মুখে মানায়? আমার কাছে তো দেশ আগে। হ্যাঁ, সাবধানে আয়, আমি খাবার তুলে রাখছি। আসার আগে ফোন করবি, গরম করে দেব। এই না হলে আমার মা মাধবী আচার্য। তুমি চিরকাল এমন মজবুত থেকো। তুমি না থাকলে আমাদের মতো মেয়েরা শক্তি পাবে কি করে? চলি। তিতিক্ষা চলে যাওয়ার পর মাধবী দেবী গেটটা বন্ধ করে দিয়ে টিভি চালালেন। এক্সক্লুসিভ নিউজ, আমি আরণ্যক বসু। আজই আপনাদের সঙ্গে আবার বার্তা চ্যানেলে। ভবানীপুরে একটা বন্ধ বাড়ির মধ্যে পাওয়া গেল মৃতদেহ। ইতিমধ্যেই সেখানে এসে পৌঁছেছেন ভবানীপুর থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের মধ্যে
এই যুবক প্রথম মৃতদেহটি দেখেছেন। সুবলবাবু, আপনি বলুন, আপনি প্রথম কিভাবে মৃতদেহটি লক্ষ্য করেন? অনেক রাত হয়ে গেলেও আমার দিদি কাজ থেকে বাড়ি ফেরেনি, তাই আমি মোড়ের মাথায় গিয়েছিলাম ওকে আনতে। তখন হঠাৎ লক্ষ্য করি ওই বাড়ির একটা জানলা খোলা। তারপরেই তাকিয়ে দেখতে পাই আর পুলিশকে খবর দিই। বেশ কিছুক্ষণ পর তিতিক্ষা গিয়ে পৌঁছল নীরেনবাবুর বাড়ির সামনে। 6 ফুট উচ্চতার শ্যামবর্ণা মেয়েটার চোখের মধ্যে একটা অদ্ভুত উজ্জ্বলতা আছে, যা তার তীক্ষ্ণ ও ক্ষুরোধার মেধাকে প্রমাণ করে দেয় প্রতি মুহূর্তে। আর হয়তো সেই কারণেই এই মেয়েটা বারবার নজর কাড়ে সবার মধ্যে থেকে। ব্ল্যাকম্যান রহস্য সলভ করার সময় থেকেই আরণ্যকের সঙ্গে একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল তিতিক্ষার। তিতিক্ষাকে নীরেনবাবুর ঘরে ঢুকতে দেখে আরণ্যক ওর দিকে তাকিয়ে হাসল। মৃতদেহের কাছে গিয়ে বেশ অবাক হয়ে গেল তিতিক্ষা। নীরেনবাবুর ঘরের মধ্যে একটি জানলা ছাড়া সমস্ত জানলা দরজা বন্ধ। স্ট্রেঞ্জ, বন্ধ ঘরের মধ্যে খুন হলো কি করে? আমিও সেটাই ভাবছি ম্যাম। এই বাড়ির দরজাটা আমরা এসে ভেঙেছি, ভেতর থেকে লাগানো ছিল। ছাদের দরজা লক্ষ্য করেছো? হ্যাঁ, ছাদের দরজাও ভেতর থেকে লাগানো। পুরো বাড়ির মধ্যে এই সদর দরজা আর ছাদের দরজা ছাড়া ঢোকা বা বেরোনোর আর কোনো রাস্তা নেই। আর যে একপাল্লার জানালা খোলা দেখছেন, সেই জানালার তার বেয়ে তো আর মানুষ ঢুকে বেরিয়ে যেতে পারবে না। সবকিছু দেখে তো মনে হচ্ছে নর্মাল হার্ট অ্যাটাকেই মারা গিয়েছেন। আচ্ছা, এনার পরিবারের লোকজন? কেউ নেই ম্যাম। বিপথনিক মানুষ, চিরটা কাল নিজের মতো পড়াশোনা, বইপত্র এইসব নিয়েই থেকেছেন। মাঝে মধ্যেই এখানে ওখানে ঘুরতে চলে যেতেন, আর ফিরে এসে সকলকে সেই ঘুরতে যাওয়ার গল্প বলতেন। ক্লাবের যে ছেলেরা ছিল তাদেরকে প্রায়ই নেমন্তন্ন করে খাওয়াতেন। তাই পাড়া প্রতিবেশী থেকে শুরু করে ক্লাবের ছেলেপুলে সকলেই ভদ্রলোকের মৃত্যুতে বেশ অবাক হয়েছে আর আহত। দেখো, ভদ্রলোকের চেহারা দেখে মনে হচ্ছে তো হার্ট অ্যাটাকে মৃত্যু। আর ঘরের অবস্থা দেখে এবং ভদ্রলোকের চেহারা দেখে মনে হচ্ছে না ধস্তাধস্তি বা এই জাতীয় কিছু হয়েছে। আমার প্রাইমারি অবজারভেশন বলছে এটা একটা হার্ট অ্যাটাক। হ্যাঁ ম্যাডাম, আমারও সেটাই মনে হচ্ছে। তবুও আপনাকে একবার ইনফর্ম করাটা দরকার ছিল, তাই। ভালো করেছো। ওনার ছেলেপুলে বউ বাচ্চা কিছু ছিল না তা তো বুঝলাম, কিন্তু আত্মীয় স্বজন তো কেউ নিশ্চয়ই ছিল। তাদের খবর দাও, আর স্থানীয় কোনো ডাক্তারকে দেখিয়ে একটা ডেথ সার্টিফিকেট লিখিয়ে নাও। আমি তাহলে আসছি। ওকে। ম্যাডাম, বডিটা পাঠাবো পোস্টমর্টমে? অবশ্যই। কিন্তু কোনো কিন্তু নয়। ওনার কেউ নেই বলেই বিষয়টা তো হালকাভাবে নিও না। হতেই তো পারে এই বাড়িটাকে কেন্দ্র করে কোনো রহস্য দানা বেঁধেছিল। তবে হ্যাঁ, এনার চেনা পরিচিত বা আত্মীয় স্বজন কাউকে পাওয়া গেলে একটু সুবিধা হতো। না পাওয়া গেলেও অসুবিধা নেই, যেহেতু হঠাৎ মৃত্যু আর সন্দেহজনক পরিস্থিতি, তাই আমরা মনে করলেই ময়নাতদন্ত করতে পারি। জয়িতা বেরিয়ে গেল নীরেন দত্তের বাড়ি থেকে। ঠিক সেই সময় আরণ্যক তার সামনে এসে দাঁড়ালো। আরণ্যক, তুমি? হ্যাঁ, বলছি, কেসটা দেখে কি মনে হচ্ছে? হার্ট অ্যাটাকে মৃত্যু। পোস্টমর্টম হবে তো? হ্যাঁ, পোস্টমর্টেম তো করাতে হবে। আমি তেমনই নির্দেশ দিয়ে এসেছি। তবে এই তদন্তের ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে, ভদ্রলোকের তো নিজের পরিবার বলতে কিছুই নেই। ওতে কোনো সমস্যা নেই। এই খবরটা আমি প্রথম যার কাছে পেয়েছি, বিপিন সামন্ত। তার সঙ্গে লতায় পাতায় কি একটা সম্পর্ক আছে নীরেনবাবুর। ভাই বলতে পারো। উনি তো এখানেই আছেন। বেশ, তাহলে তো ভালোই হলো। তুমি বরং জয়িতার কাছে ওনাকে নিয়ে যাও। জয়িতা কেসটা দেখছে। নীরেনবাবুর বিষয়ে কিছু জিজ্ঞাসা থাকলে সেটা ওই করে নেবে। আর তুমি? আপাতত আমার কেসটা অতটা জটিল বলে মনে হচ্ছে না। সাধারণ হার্ট অ্যাটাক বলেই অনুমান। তাই আমি জয়িতাকেই দেখতে বললাম ব্যাপারটা। বুঝলাম। তোমার চুল থেকে একটা অদ্ভুত সুন্দর গন্ধ বের হচ্ছে কিন্তু। হ্যাঁ, মা একটা ঘরোয়া তেল বানিয়ে মাথায় দিয়েছিল। বাড়ি চলে গিয়েছিলাম, তারপর খবর পেয়ে ছুটে আসছি তাহলে। হ্যাঁ, এসো। আমিও খবরটা কভার করতে এসেছিলাম, চলে যাব এবার। তিতিক্ষা চলে যাওয়ার পর আরণ্যক ভেতরে ঢুকতে গেলে লক্ষ্য করে সুবল এক দৃষ্টে তিতিক্ষার দিকে তাকিয়ে আছে। অদ্ভুত, এভাবে তিতিক্ষাকে দেখছে কেন?
অবশ্য তিতিক্ষা আচার্যকে এই শহরে চেনে না এমন মানুষ খুব কম। বিগত 2 বছর এই মেয়েটা রীতিমতো কামাল করে দিয়েছে। কলকাতার কুখ্যাত সোনা পাচার চক্র ধরাই হোক, বা ব্যাংক ডাকাতির চক্র, অথবা বড় মাফিয়া গ্যাংকে ধরা, মেয়েটা সব ক্ষেত্রেই তার বিচক্ষণতার প্রমাণ দিয়ে চলেছে। এমন একজন মানুষকে সামনে থেকে দেখলে অবাক হতে হয় বই কি। আমিও তো প্রথম দিন ওকে দেখে বেশ অবাক হয়ে গিয়েছিলাম। সুবলের আর দোষ কি? পরদিন সকালের মধ্যে রিপোর্ট চলে এলো। রিপোর্টে দেখা গেল হার্ট অ্যাটাকে মৃত্যুর কথা উল্লেখ করা হয়েছে। তিতিক্ষা একটুও অবাক হলো না। সে জানতো এমন কিছুই আসবে। তারপর বডি দাহ করার জন্য পাঠানো হলো। মুখে আগুন দিলেন বিপিন সামন্ত। তারপর তিনি থানাতে তিতিক্ষার কাছে এসে বললেন, আমার দূর সম্পর্কের দাদা ছিল। আমার মা ওনার পিসি হতেন। এই শহরে আমি ছাড়া ওনার আপন বলতে আর কেউই নেই। গতকাল বিকেলেও ফোনে কথা হয়েছিল। কতবার ওকে বলতাম যে আমাদের বাড়িতে চলে আয়, আমার মিসেস আছে আর ছেলে মেয়েও আছে, সবাই মিলে একসঙ্গে হই হুল্লোড় করে কাটাবো। কিন্তু ও বরাবরই একা থাকতে ভালোবাসতো। বলতে পারেন ওর নিজস্ব একটা জায়গা ছিল, বই নিয়ে, পড়াশোনা নিয়ে, গাছপালা নিয়ে, এইসব নিয়ে ও মেতে থাকতো। আচ্ছা অফিসার, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বলুন না। বলল তিতিক্ষা। আমার দাদা একটা উইল করে গিয়েছিল, যেখানে সে চাইতো তার এই বাড়িটা যেন কোনো সমাজ সেবামূলক কাজে লাগে, মানে কোনো অনাথ আশ্রম বা বৃদ্ধাশ্রম এই জাতীয়। আমি ওর সেই ইচ্ছাটাই পূরণ করতে চাই, কিন্তু সেটা কিভাবে করব বুঝতে পারছি না। আপনি যদি উপকার করেন। বেশ তো, কাজকর্ম মিটুক, তারপর আমি দেখছি। উইলটা আপনার কাছে আছে? না, আমাকে উইল করার কথা বলেছিল। ওর উকিল মিস্টার সমরেশ বসুর সঙ্গে যোগাযোগ করলে হয়তো জানতে পারা যাবে। বেশ তো, তাই হবে বরং। তবে নীরেনবাবু সম্পর্কে যত জানছি তত অবাক হচ্ছি। অকৃতদার মানুষ তো এই পৃথিবীতে অনেকেই থাকেন, কিন্তু ওনার মতো সমাজের জন্য করে যাওয়ার কথা কজনই বা ভাবেন। ওনার এই শেষ ইচ্ছেটা পূরণ করার বিষয়ে যতটা সাহায্য করবার দরকার ততটা সাহায্যই আমি করব। আর কিছু বলার বলবেন? না, আচ্ছা আমি এবার আসছি তাহলে। আসুন। বিপিনবাবু চলে যাওয়ার পর তিতিক্ষার কি মনে হতে একবার জয়িতাকে বলল, গাড়ি বের করতে বলো তো, আমি একবার নীরেনবাবুর বাড়ি যাব। আচ্ছা ম্যাডাম, আমার কি যাওয়ার প্রয়োজন আছে? না, তুমি থানায় থাকো। অস্থিরভাবে তিতিক্ষা থানা থেকে বেরিয়ে নীরেনবাবুর বাড়িতে এসে ঢুকল। তারপর চারিদিক তাকিয়ে বইয়ের আলমারিগুলোর দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকলো। সবকিছু গতকালের মতোই সুন্দর করে সাজানো আছে, তবু কেন আমার মনে হচ্ছে সবকিছু ঠিক নেই। এটা তো পরিষ্কার হার্ট অ্যাটাক। তাহলে কেন বারবার আমার মনে হচ্ছে কিছু একটা ভুল হচ্ছে? সেটা কি? আর নীরেনবাবুর মতো একজন পরহিতৈষী মানুষের প্রতি কারই বা এত বিদ্বেষ থাকতে পারে? বিয়ে সংসার কিছুই করেননি। দুঃসম্পর্কের যে ভাই আছে সে তো নিজেও ওনার এই বাড়ির প্রতি ইন্টারেস্টেড নন। তাহলে কেন বারবার আমার মনে হচ্ছে কোথাও একটা বড্ড বড় ভুল হয়ে গিয়েছে? বেশ কিছুক্ষণ পরে তিতিক্ষা ঘর থেকে বেরোতেই তার সঙ্গে সুবলের দেখা হয়। এই যে, আপনাকে খুঁজছিলাম। বলুন ম্যাডাম। আমি শুনলাম আপনি তো আপনার দিদিকে আনতে যাচ্ছিলেন, আর তখন হঠাৎ ওই ঘরে জানালার দিকে তাকিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, ঠিক তাই। কিন্তু পথে যেতে যেতে হঠাৎ আপনি নীরেনবাবুর জানালার দিকে তাকালেন কেন? কিছু বলবার জন্য কি, নাকি কোনো আওয়াজ বা চিৎকারের শব্দ শুনতে পেয়েছিলেন? না, কোনো আওয়াজ না, একটা অদ্ভুত পারফিউমের গন্ধ আসছিল ওই ঘরটা থেকে, তাই। পারফিউমের গন্ধ? হ্যাঁ, অনেকটা আপনার গায়ের পারফিউমের গন্ধের মতো। আমার পারফিউমের গন্ধ? লেডিস পারফিউমের? না, আজ নয়, গতকাল আপনি যে পারফিউমটা ইউজ করেছিলেন সেই গন্ধটা। গতকাল? আচ্ছা যান, পরে দরকার পড়লে আবার আপনাকে ডেকে পাঠানো হবে। অদ্ভুত বিষয় তো, গতকাল আমি যে পারফিউম ব্যবহার করেছিলাম আজকেও সেই একই পারফিউম ব্যবহার করেছি। তাহলে সুবল কেন বলছে আজকের পারফিউম নয়, গতকালের পারফিউম? তাহলে কি কোথাও গিয়ে কাল মাথায় যে অয়েলটা দেওয়া ছিল তার গন্ধটাই বলছে ও? কিন্তু সেটাই বা কি করে হতে পারে? অয়েলটা তো মা নিজে ঘরে তৈরি করেছে, কোথাও থেকে কেনা নয় যে অন্য কারো কাছে থাকবে। তাহলে উফ, সব কেমন যেন গুলিয়ে যাচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না।
না, থানায় যাই বরং। আবার জয়িতা ফোন করছে। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। ঠিক আছে, তুমি যে এসেছে কেস ডায়েরিটা লিখে নাও, আমি যাচ্ছি। মা, মা, কোথায় তুমি? বাড়ি ফিরে রীতিমতো চিৎকার করতে থাকলো তিতিক্ষা। টিভি রিমোট হাতে বেরিয়ে এলেন মাধবী দেবী। কি হলোটা কি? বাড়ি ফিরে এত চেঁচাচ্ছিস কেন? কি এমন হয়েছে? মা, তুমি যে ওই তেলটা, কোন তেলটা? আরে ওই যে তেলটা তুমি তৈরি করেছিলে না, ওই তেলে কি কি দিয়েছিলে গো? কেউ নেবে বলেছে নাকি? বুঝতে পারছিস তো, চুলটা বেশ আগের থেকে ঝলমল করছে। আমি তো বলি তোকে, বাইরের ওসব ওই ছাইপাশ না মেখে একটু ঘরোয়া জিনিসপত্রগুলো ব্যবহার কর। মা প্লিজ বলো, এটা ভীষণ আর্জেন্ট। বললাম তো তোকে সেদিন। জবা ফুল, কারি পাতা, নারকেল তেলের কথা বলেছিলে। আর কি বিশেষ জিনিস দিয়েছিলে? হ্যাঁ, আর একটা বিশেষ জিনিসও দিয়েছিলাম। কি, সেটাই তো জিজ্ঞেস করছি। আমি কেন বলবো? তুই পুলিশ হয়েছিস, তুই খুঁজে বের কর। তবে এমন একটা জিনিস দিয়েছি যেটা চুলের যত্নে ভীষণ কাজে লাগে, এটুকু বলতে পারি। মা দেখো, হিয়ালি করো না, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কথার মাঝখানে তিতিক্ষার ফোনটা বেজে উঠল, আর তিতিক্ষা দেখল আরণ্যক ফোন করেছে। হ্যাঁ আরণ্যক, বলো। তিতিক্ষা, নীরেনবাবুর হার্ট অ্যাটাকটা স্বাভাবিক নয়। আমার কাছে একটা ভাইটাল ক্লু আছে, আমি এক্ষুনি তোমাকে। কথার মাঝখানেই চিৎকার করে উঠল আরণ্যক। ফোনটা পড়ে যাওয়ার আওয়াজ হলো। আরণ্যক, কি হলো তোমার? তিতিক্ষা বুঝতে পারল ওপাশ থেকে ধস্তাধস্তির আওয়াজ আসছে। সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে বেরিয়ে গেল তিতিক্ষা। জয়িতাকে কল করে বলল, আরণ্যক সমস্যায় পড়েছে, এক্ষুনি তুমি ওর ফোনটা ট্র্যাক করে আমাকে লোকেশনটা পাঠাও, আমি গাড়ি করে বের হচ্ছি। হ্যাঁ ম্যাডাম, লোকেশন দেখাচ্ছে। আমি আপনাকে লোকেশনটা পাঠাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই তিতিক্ষা পৌঁছে গেল সেখানে। একটা ফাঁকা মাঠের মধ্যে এসে দাঁড়ালো তিতিক্ষা। তারপর চারপাশে আরণ্যককে খুঁজতে লাগলো। আরণ্যক, কোথায় তুমি? আরণ্যক, এখানে তো কোথাও দেখতে পাচ্ছি না আরণ্যককে। তাহলে কি আমার আসতে দেরি হয়ে গেল? কিন্তু লোকেশন তো এই জায়গায় দেখাচ্ছে। বেশ কিছুটা এগিয়ে যাওয়ার পর মেঝেতে চাপ চাপ রক্ত দেখতে পেল তিতিক্ষা, আর কুড়িয়ে পেল আরণ্যকের ফোনটা। আরণ্যকের ফোনটা এখানে রয়েছে, কিন্তু আরণ্যক, তাহলে কি? যেভাবেই হোক আমাকে আরণ্যককে খুঁজে বের করতেই হবে। আরণ্যকের ফোনটা পকেটে পুড়ে নিয়ে থানায় ফিরে এলো তিতিক্ষা। জয়িতা বেশ অবাক হয়ে গেল তিতিক্ষাকে ফিরে আসতে দেখে। ম্যাডাম, আপনি এখানে এখন? হ্যাঁ, আরণ্যককে পাওয়া যায়নি, শুধু ওর ফোনটা পাওয়া গেছে। আমার সন্দেহ যা কিছু হচ্ছে তার সঙ্গে এই নীরেনবাবুর মৃত্যুর যোগ আছে। কিন্তু নীরেনবাবুর মৃত্যুটা তো স্বাভাবিক মৃত্যু। না, স্বাভাবিক নয়। এই মৃত্যুর সঙ্গে অনেক জটিল কোনো রহস্য লুকিয়ে আছে, আর আমাদের বিষয়টাকে আর সহজভাবে নিলে চলবে না। জয়িতা, তুমি তাড়াতাড়ি নীরেনবাবুর বাড়ির কাছে যাও, আর সেখানে যাবতীয় সিসিটিভি ফুটেজ চেক করো। যদি সন্দেহজনক কিছু পাও তাহলে আমাকে জানিও, আর আমি আমার কাজ করি। ওকে ম্যাডাম। নীরেনবাবুর বাড়ির সিসিটিভি ফুটেজ দেখে সন্দেহজনক কিছু পাওয়া গেল না। এদিকে বেলা বেশ কিছুক্ষণ গড়িয়ে যাওয়ার পরেও আরণ্যকের কোনো খবর নেই দেখে তার দাদা বৌদি আর ছোট্ট ভাইপো অরি রীতিমতো ভেঙে পড়ল। পুলিশ স্টেশনে এসে আরণ্যকের দাদা জানালো, ম্যাডাম ম্যাডাম আমার ভাইটাকে যেভাবে পারেন খুঁজে দিন। কাল রাতেও বেরিয়ে বলেছিল এসে একসঙ্গে ডিনার করবে, তারপর তো না ফোন বাজলো আর না ও বাড়ি ফিরল। ও আমাদের খুব আদরের ম্যাডাম। বাবা মা মারা যাওয়ার পর কাকার কাছে আমরা একসঙ্গে বড় হয়েছি। আপনি আপনি প্লিজ একটু দেখুন। আমরা চেষ্টা করছি, আপনি চিন্তা করবেন না। খুঁজে পেলে আমরা নিজেরাই আপনাদেরকে জানাবো। আরণ্যকের বৌদি বলল, ঠাকুরপুর কিছু হয়নি তো? ও বেঁচে আছে তো? কথাটা শুনে তিতিক্ষা তাদের আশ্বস্ত করবার চেষ্টা করে বলল, দেখুন, সেরকম কিছু হবে না। আমার বিশ্বাস আরণ্যক ঠিক আছে। ক্রিমিনালরা এই ভুলটা করবে না। আচ্ছা, আপনারা আমাদের একটা সাহায্য করতে পারেন? এই কেসটা সম্পর্কে কি আরণ্যক আপনাদেরকে কিছু বলেছিল? ভাই ওর কেসের সম্পর্কে কিছু বলতো না। আসলে আমার মিসেস তো হাউসওয়াইফ আর আমি কলেজে পড়াই।
ওর এই সমস্ত কেসের বিষয়ে আমরা কি বা সাহায্য করতে পারতাম। তবে এই দিন সকালে ও আমাকে হঠাৎ জিজ্ঞেস করেছিল, দাদা, একটা মানুষের বাড়িতে না গিয়ে দূর থেকে কি কি উপায়ে তাকে খুন করা যায়? আমি বলেছিলাম যে কেন সুপারি কিলিং করা যায়, নিজে না গিয়ে কাউকে হায়ার করে। ও তখন হাসতে হাসতে বলেছিল, তোকে জিজ্ঞেস করাটাই আমার ভুল হয়েছে। যা, তুই বরং কলেজে যা। বুঝতে পেরেছিলাম যে এই রিসেন্ট কেসটা নিয়ে ও বেশ চিন্তায় আছে। আচ্ছা, আপনারা এখন আসুন, আমি আপনাদের আরণ্যকের বিষয়ে কোনো খবর পেলে জানিয়ে দেবো। একটু ভরসা রাখুন, আমরা সব রকমভাবে চেষ্টা করছি। তিতিক্ষা কথাটা বললেও এই কথাটা যেন তার নিজের কানে ফাঁপা আওয়াজের মতো বাজতে লাগলো। বেশ কিছুক্ষণ অপেক্ষা করার পর সমরেশ বসুর কাছে চলে গেল সে। নীরেনবাবুর লয়ার সমরেশ বসু। সমরেশ বসুর ভাই অবনীশ দরজাটা খুলে দিয়ে বললেন, আপনি? ও হ্যাঁ হ্যাঁ, দাদা বলেছিলেন অবশ্য। বসুন বসুন, এখানে একটু অপেক্ষা করুন, দাদা আসছেন। আচ্ছা, আপনি কি চা কফি কিছু খাবেন? আপাতত কিছু না। বেশ। সত্যি নীরেনবাবুর মৃত্যুটা খুব শকিং। মানুষটা তো প্রায় এখানে আসতেন, আমার নার্সারিতেও যেতেন প্রায়ই। আপনার নার্সারি? হ্যাঁ, ভবানীপুরের পাশে আমার একটা ছোট নার্সারি আছে, দ্য ব্রাইট ব্লুম নামের। উনি প্রায় যেতেন সেখানে, গাছের শখ ছিল ওনার। নানা রকম গাছ নিয়ে আসতেন আমাদের থেকে। হ্যাঁ, আমিও শুনেছি উনি গাছপালা খুব ভালোবাসতেন, প্রায় নার্সারি থেকে গাছ নিয়ে আসতেন। তবে নার্সারিটা যে আপনার সেটা জানতাম না। আচ্ছা, আপনি ওনাকে কখনো কোনো বিষয় নিয়ে চিন্তিত দেখেছেন? না, তা দেখিনি। তবে প্রায়ই বলতেন ওনার বাড়িতে পাখি পোষার খুব শখ, কিন্তু ওনার মৃত্যুর পরে কে সেই পাখিকে সামলাবে এইসব ভেবে আর শখটা নিয়ে এগোতে পারেননি। আমাকে বিভিন্ন সময় জিজ্ঞাসা করতেন নানা এনজিওর ব্যাপারে। কখনো ওনাকে কোনো বিষয় নিয়ে সেভাবে চিন্তিত হতে আমি দেখিনি। খুব হাসি খুশি মানুষ ছিলেন। আচ্ছা, ওনার তো হার্ট অ্যাটাক হয়েছিল, তাই না? হ্যাঁ, তেমনটাই তো জানা গেছে প্রাথমিকভাবে, বাকিটা তদন্ত করলে প্রকাশ পাবে। সেই ওই তো দাদা আসছেন, আপনারা কথা বলুন, আমার আবার বেরোনোর সময় হয়ে গেছে। দাদা, উনি তোমার জন্য অপেক্ষা করছেন। সমরেশ বসু তিতিক্ষাকে দেখেই বললেন, আসুন ম্যাডাম, আমার চেম্বারে আসুন। নীরেনবাবুর ঘটনাটা শোনার পর থেকেই আমি ভাবছি কি করা যায়। ভদ্রলোক আমাকে ফোন করে যেতে বললেন সে রাত্রে, কিন্তু আমার একটা আর্জেন্ট কাজ থাকায় সে রাত্রে আমি আর যেতে পারিনি। তারপর সকালে উঠে ওনার বাড়িতে গিয়ে জানতে পারলাম রাত্রে ওনার হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে। বেশ অদ্ভুত লাগতো ঘটনাটা। আচ্ছা, আপনাকে সে রাত্রে নীরেনবাবু ফোন করেছিলেন? হ্যাঁ, উনি কি কিছু বলেছিলেন? আসলে উনি একটা উইল করতে চেয়েছিলেন, যে উইলে উনি লিখতে চেয়েছিলেন ওনার মৃত্যুর পর ওনার বাড়িটাকে আশালতা বৃদ্ধাশ্রমে দান করবেন। ওরা এখানেও আর একটা বৃদ্ধাশ্রম খুলবে। লোকটা মোটামুটি একটা খসড়াতে উনি লিখে দিয়েছিলেন। আমি সবটা তৈরি করে ফেলেছিলাম, ওনার খালি একটা সাইন বাকি ছিল। সাইনটা করতেই চেতাম। তার মানে উইলে ওনার সাইন করানো হয়নি? না, তাহলে উনি যখন কোনো উইল করে যাননি এবং ওনার যখন কোনো সন্তান স্ত্রী কেউ নেই, সেদিক থেকে দেখতে গেলে ওনার এই বাড়ির মালিক কি হবে এখন? আমি যতদূর শুনেছি বিপিন সামন্ত বলে ওনার পিস্তুত এক ভাই আছে, উনি সবটা পাবেন। এখন উনি যদি চান নীরেনবাবুর শেষ ইচ্ছাটা পূরণ করতে, তাহলে উনি এই সম্পত্তিটাকে বৃদ্ধাশ্রমে দিয়ে দিতে পারেন। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। এই বিষয় নিয়ে পরে আবার কোনো প্রয়োজন হলে আসবো। ওদিকে একটা গুদাম ঘরের মধ্যে হাত পা বেঁধে রাখা অবস্থায় পড়ে আছে আরণ্যক। কালো মুখোশ পরা একজন লোক তার চোখে মুখে জলের ছিটা দিতেই সে চোখ মেলে তাকালো চারিদিকে। তারপর বলল, কারা তোমরা? কেন এইভাবে আমাকে বেঁধে রেখেছ? কি চাইছো? বাবা, এত প্রশ্ন একসঙ্গে, বিষয়টা তো ভালো নয়। শোনো, আমাকে ছেড়ে দাও বলছি, না হলে কিন্তু তোমাদের পরিণতি ভয়ঙ্কর হবে। তুমি আমাদের কথা বলার সময় পেলে তবে তো ভয়ঙ্কর হবে।
তোমার আমরা এমন অবস্থা করব যে তোমার মুখ দিয়ে কোনো কথাই বের হবে না। পরিস্থিতিটা একটু শান্ত হওয়ার অপেক্ষা করছি। হ্যাঁ, আর কয়েক ঘন্টা যেতে দাও। একবার ওই অফিসার কেসটা ক্লোজ করুক, তারপর দেখব তোমার মুখের এত ডায়লগ কোথায় থাকে। না না, ভয় পেও না, তোমাকে প্রাণে মারবো না। ওই ছুঁচো মেরে আমরা হাত গন্ধ করি না। তোমার এমন অবস্থা করব যে তুমি মানসিক ভারসাম্যহীন হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবে। তোমার কথা তখন কেউ বিশ্বাস করবে না, এমনকি ওই পুলিশের ম্যাডাম পর্যন্ত না। এতে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। তোমরা কিন্তু খুব ভুল করছো। আমি আবারও তোমাদের বলছি, আমাকে ছেড়ে দাও। পুলিশ কিন্তু আমাকে খুঁজছে, আর আমি কিন্তু ডিউটিতে ছিলাম। একজন সাংবাদিককে কিডন্যাপ করার মানে বোঝো? তোমাদের কিন্তু ভালো মতো সাজা হবে। এখনো বলছি, ভালো চাও তো আমাকে ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি তোমাদের সাজা কমিয়ে দেব। এত কথা বলছিস কেন লোকটার সঙ্গে? আরণ্যক তাকিয়ে দেখলো কালো মুখোশ পরা একজন মহিলা তার সামনে দাঁড়িয়ে আছে। বোঝা গেল এই সমস্ত ঘটনার মূলেই রয়েছে সে কালো মুখোশ পরা ওই লোকটাকে নির্দেশ দিল, এখন এর সঙ্গে একদম বেশি কথা বলা উচিত নয়। পেটে পেটে যে কি শয়তানি বুদ্ধি খেলছে আমরা কেউ জানি না। একে এভাবেই ফেলে রেখে দে। খাবার আর জল ছাড়া কত ঘন্টা থাকে আমরাও তো দেখি। এত কিছুর পরেও এর তেজ যায়নি দিদি। সে আর যাবে কি করে? সাংবাদিক মানুষ বলে কথা, তেজ না থাকলে কি আর সাংবাদিক হতে পারতো? ওর ক্যামেরাটা ভেঙে দিয়েছিস তো? আর মোবাইলটা? ওটা ওই যেখান থেকে পুলিশ থেকে ফোন করেছিল সেখানেই রেখে দিয়ে এসেছি। সাবাস, ও বেশি উড়ছিল, ডানা ছাঁটা হয়ে গেছে। এবার দেখা যাক কোন দিকে এগোয় নীরেন হত্যা রহস্য। বলেই খুব ক্রূরভাবে হাসতে লাগলো মুখোশধারী মহিলাটি। আরণ্যক হাত পা বাঁধা অবস্থায় ভাবতে লাগলো, তিতিক্ষা কি আমাকে খুঁজে পাবে না? এটা কলকাতার কোন জায়গা সেটাও তো বুঝতে পারছি না। প্লিজ তিতিক্ষা, তুমি যেভাবে হোক এই কেসটা সলভ করো। সমরেশ বসুর সঙ্গে কথা বলবার পর তিতিক্ষা সারা রাস্তায় বেশ অন্যমনস্ক ছিল। একসময় সে থানায় পৌঁছল। জয়িতা তাকে দেখে বলল, ম্যাডাম চা খাবেন? না। বলেই থানার ভেতরে ঢুকে গেল তিতিক্ষা। তার মাথার ভেতরে যেন সবটা জট পাকিয়ে রয়েছে। বড্ড অস্থিরভাবে পায়চারি করতে শুরু করলো সে। তারপর একসময় চেয়ার টেনে বসে পড়ল, আর একটা নোটপ্যাড নিয়ে বড় বড় করে লিখল নীরেন দত্ত মৃত্যু রহস্য। তার নিচে লিখল বিপিন সামন্তের নাম। মোটিভ হিসেবে লিখল বাড়ি। বিপিন সামন্তকে যতটা সহজ সরল ভেবেছিলাম ততটা সহজ সরল মনে হচ্ছে না। যেহেতু নীরেনবাবুর মৃত্যুটা উইল করার আগেই হয়েছে, সেক্ষেত্রে নীরেনবাবুর মৃত্যুতে সব থেকে বেশি লাভ হচ্ছে বিপিনবাবুর। আবার উনি খবরটা দিয়েছিলেন আরণ্যককে। আরণ্যককে যে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেক্ষেত্রেও ওনার সব থেকে বড় হাত থাকতে পারে, কারণ আরণ্যকের সঙ্গে ওনার একটা লিঙ্ক আছে। হতেই পারে আরণ্যককে উনি নিজেই ডেকে নিয়ে গিয়েছিলেন কোনো ভাইটাল ক্লু দেবেন বলে, আর তারপর। আসতে পারি? বিপিন সামন্ত এসে হাজির হলো থানায়। তার চুলগুলো বেশ উস্কো খুস্কো, মুখে রাত জাগা ক্লান্তির ছাপ। আসুন, বসুন। কি ব্যাপার, আপনার চোখ মুখ এরকম লাগছে কেন? আর কেমন লাগবে? চেনা পরিচিত একটা মানুষ হুট করে বলা নেই কওয়া নেই শেষ হয়ে গেল। মৃত্যুর সময় পর্যন্ত তার পাশে দাঁড়িয়ে একটু জল দিতেও পারলাম না। এত মর্মান্তিক বিষয়টা কি মেনে নেওয়া এতটাই সহজ অফিসার? বুঝতে পারছি আপনার বিষয়টা। আপনার কষ্ট হওয়াটা স্বাভাবিক। এই শহরে নীরেনদার আমি ছাড়া তো আর কেউই ছিল না। আপনি বলুন যে আমাকে হঠাৎ করে ফোন করে ডেকে পাঠালেন, কিছু কি হয়েছে? হ্যাঁ, আপনাকে একটা বিষয়ে কথা বলার জন্য ডেকে পাঠিয়েছি।
আপনি বলেছিলেন নীরেনবাবু নাকি একটা উইল করেছেন ওনার বাড়িটা নিয়ে। হ্যাঁ, তেমনই তো শুনেছিলাম। কিন্তু আপনি হয়তো শুনলে খুশি হবেন, উইলের ড্রাফটটা লেখা কমপ্লিট হলেও উনি উইলে কিন্তু কোনো সাইন করেননি। কি বলছেন ম্যাডাম? দাদা তার শেষ কাজটাও করে যেতে পারেনি। এটা আমার জন্য খুশির খবর কি করে হতে পারে বলুন তো? সত্যি, মানুষের জীবন কতটা অনিশ্চিত ভাবলেও কষ্ট হয়। হ্যাঁ, কিন্তু এখন তো আইনত বাড়িটা আপনার, সেক্ষেত্রে এটা তো আপনার খুশিরই খবর। না না, ওই বাড়ি আমার নয়। ওই বাড়িটা আমি চাইও না। আইনিভাবে যদি কোনো পদ্ধতি থাকে তাহলে আমি লয়ারের সঙ্গে কথা বলছি। দাদার শেষ ইচ্ছাই আমি পূরণ করতে চাই। সেক্ষেত্রে আপনাকে বৃদ্ধাশ্রমে ওই প্রপার্টি দান করতে হবে। বেশ তো, আমার এতে কোনো আপত্তি নেই। তাছাড়া আমার দান করার প্রশ্ন আসছেই বা কোথা থেকে? ওই বাড়ি তো আমি নিজে রক্ত জল করা পয়সা দিয়ে তৈরি করিনি। বাড়িটা যার তার ইচ্ছেই মান্যতা পাওয়া উচিত। আমি বরং সমরেশ বাবুর সঙ্গে কথা বলে নেব। আপনি কি আমাকে আর কিছু বলতেন? না, এই বিষয়টা জানাতেই আপনাকে ফোন করে ডেকেছিলাম। আচ্ছা, আরণ্যকে ফোন করে পাচ্ছি না। লাস্টবার ওর সঙ্গে যখন কথা হয়েছিল দাদার বিষয়েই কথা হয়েছিল। ও তখন ওই দাদার বাড়িতে যে হোম ডেলিভারির থেকে খাবার যায় তার নাম্বারটা চেয়েছিল, আমি ওকে দিয়েছিলাম। তারপর থেকেই ও আর ফোন ধরছে না। হোম ডেলিভারির খাবার খেতেন নীরেনবাবু? হ্যাঁ, দাদা তো রান্না করতেন না। হোম ডেলিভারির সঙ্গে ওনার কন্ট্যাক্ট করা ছিল। তারাই কোনোদিনও ভেজ থালি বা কোনোদিনও ফিশ থালি দিয়ে যেত। ওনার নাম আর নাম্বারটা দিয়ে যান। হ্যাঁ, নাম হচ্ছে অন্নপূর্ণা হোম ডেলিভারি। আর যে মেয়েটি রান্না করতো তার নাম ঝুমকো সরকার। আচ্ছা। বিপিন সামন্ত চলে যাওয়ার পর তিতিক্ষা নীরেনবাবুর হত্যা রহস্যের নিচে আরও দুটো নাম যোগ করল, ঝুমকো সরকার ও আশালতা বৃদ্ধাশ্রম। লেখা হয়ে গেলে পেনটা ঘোরাতে ঘোরাতে তিতিক্ষা বলল, বিপিনবাবু যে বলছেন সম্পত্তিটা উনি আশ্রমে দান করে দেবেন, হতে পারে এই সবটাই উনি নাটক করছেন আমার কাছে পরিষ্কার থাকার জন্য। যেহেতু নীরেনবাবুর মৃত্যু নিয়ে একটা রহস্য জমাট বেঁধেছে, সেই কারণে উনি এই ফায়দাটাই নিতে চাইছেন মনে হচ্ছে। উনি যদি বলতেন যে সম্পত্তিটা পাওয়ায় উনি খুব খুশি, তাহলে আমার সন্দেহের জায়গায় উনি চলে যেতেন সরাসরি। হতেই পারে হয়তো এই কারণে একটা ভালো মানুষের নাটক করছেন। কিছুই বুঝতে পারছি না। কেসটা ধীরে ধীরে জটিল হয়ে যাচ্ছে। আরণ্যক যে কোন ক্লুয়ের কথা বলেছিল সেটা জানতে গেলে আমাকে একবার ঝুমকো সরকারের বাড়ি যেতেই হবে, আর তারপর কথা বলতে হবে আশালতা বৃদ্ধাশ্রমের ম্যানেজারের সঙ্গে। আমার দৃঢ় বিশ্বাস তাহলে আমি আরণ্যকের বিষয়ে কিছু জানতে পারবো। আশালতা বৃদ্ধাশ্রমে ঢুকতেই সেখানকার মনোরম পরিবেশ দেখে তিতিক্ষার দু চোখ যেন জুড়িয়ে গেল। চারপাশে এত বাগান, এত সবুজের সমারোহ, তার মাঝখানে একটা সুন্দর বাড়ি। চারপাশে অসংখ্য বৃদ্ধ বৃদ্ধা বসে আছেন, কেউ গল্প করছেন, কেউ গাছে জল দিচ্ছেন, কেউ বা রবি ঠাকুরের কবিতা আবৃত্তি করছেন। তিতিক্ষা একজনকে জিজ্ঞেস করে ম্যানেজারের রুমে ঢুকে পড়ল। ম্যানেজার জনার্দন বাবু তিতিক্ষাকে পুলিশের বেশে আসতে দেখে চেয়ার ছেড়ে উঠে বসে বললেন, ম্যাডাম আপনি? নীরেনবাবুর মৃত্যুর খবরটা শুনেছেন? হ্যাঁ, খবর পেয়েছি। উনি তো প্রায় এখানে আসতেন। এই বৃদ্ধাশ্রমে যত গাছপালা দেখছেন তার মধ্যে বেশ কিছু গাছপালা উনি কিনে দিয়েছিলেন। গাছপালার বেশ শখ ছিল মানুষটার, আর বয়স্ক মানুষদের সঙ্গে বসে কিছুক্ষণ গল্প করতেন, তারপর চলে যেতেন। ওনার মৃত্যুটা সত্যিই বড় আশ্চর্যজনক। ওনার একটা শেষ ইচ্ছে ছিল ওনার বাড়ি নিয়ে, জানতেন আপনি? হ্যাঁ, বলেছিলেন। উনি চেয়েছিলেন বাড়িটা সমাজসেবামূলক কাজে লাগুক, তাই আমাদেরকে দিতে চেয়েছিলেন। তবে এই বাড়ি নিয়ে কিন্তু ওনার বেশ কিছু সমস্যাও ছিল। বলতে পারেন ওই বাড়ির দিকে শকুনের মতো নজর দিয়ে বসেছিলেন একজন। সেই নিয়ে ঝামেলার কথা উনি আমাকে বলেছেন। আপনি কি জানেন? আমাদের সবটা খুলে বলুন, তাতে আমাদের সুবিধাই হবে। ঝুমকো সরকারের বাড়ি এসে তিতিক্ষা দেখল ঝুমকো তারই সমবয়সী একটি মেয়ে। কোঁকড়ানো চুল, ঠোঁটের কাছে একটা কালো তিল। ঝুমকো তিতিক্ষাকে পুলিশের বেশে আসতে দেখে বেশ অবাক হয়ে বলল, হ্যাঁ বলুন অফিসার, কি করতে পারি আমি? আমি নীরেন দত্তের সম্পর্কে বেশ কিছু বিষয় জানতে চাই। উনি আমাদের ক্লায়েন্ট ছিলেন, সম্প্রতি মারা গিয়েছেন। রোজই আমাদের এখান থেকে খাবার দাবার অর্ডার করে খেতেন। আর কিছু? আমরা সন্দেহ করছি ওনার এই মৃত্যুটা স্বাভাবিক নয়, এই মৃত্যুতে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। দেখুন, সেটা তো আপনার কাজ। পুলিশ হিসেবে আপনাকে সেটা করতে হবে।
আমি এক্ষেত্রে আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? উনি সেই রাত্রে আপনার আনা খাবারই খেয়েছিলেন। তো তা থেকে কি প্রমাণ হয়? শুনুন, উনি যে খাবারটা খেয়েছিলেন না, সেটা শুধু ওনার একার জন্য তৈরি করা হয়নি, আরো অনেক ক্লায়েন্টের কাছে সেই খাবার গিয়েছিল। তাছাড়া আমি যতদূর শুনেছি ওনার মৃত্যুটা হয়েছে হার্ট অ্যাটাকে। খাবারে তো কোনো রকম বিষ পাওয়া যায়নি। তাহলে আপনারা আমাকে এত প্রশ্ন করছেন কেন বারবার? আমি সেটাই বুঝতে পারছি না। আপনারা বলতে কাদের মিন করছেন আপনি? আমি তো এই প্রথম এলাম। আপনার আগে একজন সাংবাদিক এসেছিলেন জিজ্ঞাসাবাদ করতে। কি যেন নাম ভদ্রলোকের? হ্যাঁ, আরণ্যক। উনিও ঘুরিয়ে পেঁচিয়ে একই কথা বলছিলেন। দেখুন, আমি আপনাকে পরিষ্কার বলছি, আপনি পুলিশের হন বা অন্য কিছু, আমার তাতে কিচ্ছু যায় আসে না। এটা আমার ব্যবসা, এখানে আমি কোনো রকম ক্যাওস চাই না। তাহলে সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। হ্যাঁ, আপনি ভাববেন না যে হোম ডেলিভারি করে বলে আমার হাতে কোনো অপশন নেই। অনেক বড় বড় অফিসারদের বাড়িতে আমার খাবার চাই। আইনটাও আমি মোটামুটি জানি, তাই অযথা আমাকে হ্যারাস করবেন না। যা বলার আমি বলে দিয়েছি। নেক্সট টাইম থেকে এখানে এলে আমাকে ফোন করে আসবেন। আপনার অনেক বড় বড় জায়গায় ওঠা বসা আছে বুঝলাম, কিন্তু আপনি জানেন তো বাংলাতে একটা প্রবাদ আছে, পুলিশে ছুলে 18 ঘা। শুনুন, নীরেনবাবুর মৃত্যুটা কোনো স্বাভাবিক মৃত্যু নয়। যদি তাই হতো তাহলে আপনি এক্ষুনি যার কথা বললেন সেই আরণ্যককে আপনার বাড়ি থেকে যাওয়ার পরেই নিখোঁজ হতে হতো না। আরণ্যক যে লাস্টবার আপনার বাড়িতে এসেছিল সেটা কিন্তু খুব পরিষ্কারভাবে ক্লিয়ার, কারণ ওর ভাঙা ফোনটা আমি আপনাদের বাড়ির পাশের মাঠ থেকে পেয়েছিলাম। এই দুটো কারণ যথেষ্ট আপনাকে অ্যারেস্ট করার জন্য। এতক্ষণে ঝুমকোর গলাটা একটু নরম হলো। ভয় মিনমিন করতে করতে সে বলল, কিন্তু আরণ্যক বাবুর সঙ্গে তো আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। আমি কেন ওনার ক্ষতি করব? হতে পারে আরণ্যক এখানে এসে জানতে পেরে গিয়েছিল যে আপনি নীরেনবাবুর মৃত্যুর সঙ্গে জড়িত। আমি? হ্যাঁ, আপনি। অবাক হওয়ার মতো কিছু নেই। একজন প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী নীরেনবাবুর মৃত্যুর আগেও তার ঘর থেকে একটি লেডিস পারফিউমের গন্ধ পাওয়া যায়, অর্থাৎ তার মৃত্যুর সঙ্গে কোনো মহিলা জড়িত। অকৃতদার মানুষ ছিলেন উনি, আশেপাশে কোথাও কোনো মহিলা থাকার কথা নয়, একমাত্র আপনার কাছ থেকে খাবার পাওয়া ছাড়া। পরিচিত মানুষকে চোখের সামনে দেখলে দরজা খুলে দেওয়াটাও আশ্চর্যজনক কিছু নয়। আপনি দরজা দিয়েই ঢুকেছিলেন, তারপর ছাদের দরজা দিয়ে বেরিয়ে যান। আর নীরেনবাবুর ছাদের দরজাটা এমন যে বাইরে থেকে টেনে দিলেও ভিতর থেকে লক হয়ে যায়। এখানে আসার আগে আমি জেনেছি আপনি জিমন্যাস্টিক করতেন, তাই সব দিক থেকে আপনার ওপর সন্দেহ যাওয়াটা কিন্তু অবিশ্বাস্য কিছু নয়। কিন্তু নীরেন বাবুর তো হার্ট অ্যাটাক হয়েছে। সেখানেই তো আপনার উপর সন্দেহটা সবার থেকে বেশি। এমন কিছু খাবার ছিল যেটা নীরেনবাবুর জন্য খাওয়া একদম নিষিদ্ধ ছিল। ওনার ডাক্তার সেটাই আমাদের বলেছেন। আপনি সেটা খুব ভালো করেই জানতেন। সেরকমই কোনো খাবারের গুঁড়ো ইচ্ছে করে মিশিয়ে দিয়েছিলেন খাবারে। আপনার কোথাও ভুল হচ্ছে অফিসার। আমি কেন ওনাকে মারবো? ওনার বাড়িটার জন্য। আশালতা বৃদ্ধাশ্রমের ম্যানেজার জনার্দন বাবু আমাকে বলেছেন ওই বাড়িটার ওপর আপনার নজর ছিল। জনার্দন বাবুকে যখন আমি নীরেনবাবুর বিষয়ে জিজ্ঞাসাবাদ করি তখন উনি বলেন একদিন আপনার সঙ্গে নীরেনবাবুর বেশ ঝগড়া তর্কাতর্কি মতো হয়েছিল, এবং সেটা তার বাড়িকে কেন্দ্র করে। জনার্দন বাবু আমাকে বলেছেন, ম্যাডাম, নীরেনবাবু চেয়েছিলেন বাড়িটাকে সমাজসেবকমূলক কিছু একটা কাজ হোক, আমাদের মধ্যে কোনো আশ্রমকে দিতে, অথবা কোনো অনাথ আশ্রম হোক যেখানে বাচ্চারা থাকবে। এই নিয়ে প্রায় আমাদের সঙ্গে কথা বলতেন, কিন্তু ওই ঝুমকো সরকারের সঙ্গে একবার ওনার বেশ ঝগড়া হয়েছিল। ঝুমকোর বক্তব্য ছিল নীরেনবাবু বাড়িটা এমন একটা প্রপার লোকেশানে, আর বাড়িটা যখন উনি দানই করবেন তখন ঝুমকোকে দিলে ক্ষতি কি? উনিও তো এক প্রকার অন্নদান করছেন, কিন্তু নীরেনবাবু এই প্রস্তাবে রাজি ছিলেন না। কি বলবেন মিস সরকার, এখনো চুপ কেন? আপনার এত হম্বিতম্বি কোথায় গেল? বিশ্বাস করুন, আমি এসবের সঙ্গে একেবারে জড়িত নই। আমি 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 সত্যি কিছু জানি না। আচ্ছা, একটু পরেই সবটা দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে। জয়িতা, ঝুমকো সরকারের পুরো বাড়িটা সার্চ করো। আমার বিশ্বাস এই বাড়ির মধ্যেই আরণ্যক রয়েছে। আপনি কিন্তু এমনটা করতে পারেন না অফিসার। এভাবে যখন তখন বাড়িতে এসে কারোর বাড়ি সার্চ করা যায় না। উর্দি গায়ে জড়িয়েছেন বলেই যা খুশি তাই আপনি করতে পারেন না। আমি করতে পারি, আর আমার কাছে যথেষ্ট প্রমাণ আছে আপনার বাড়ি সার্চ করার জন্য। একটু অপেক্ষা করুন, নিজের চোখেই সবটা দেখতে পাবেন।
তারপর না হয় আমিও দেখে নেব আপনার কত ক্লায়েন্ট আছে আর তারা ঠিক কি কিভাবে আমাকে অপদস্থ করে। আরে এত ঘাবড়ে যাচ্ছেন কেন? আপনার সময় ঠিক আসবে, কিন্তু এখন যে আমার দান দেওয়ার পালা। জয়িতা, যা বললাম তাই করো, কুইক। বেশ কিছুক্ষণ পর ঝুমকো সরকারের বাড়ির একটা গুদাম ঘর থেকে হাত পা বাঁধা অবস্থায় পাওয়া গেল আরণ্যককে, আর পাশেই কালো মুখোশ পরে হাতে বন্দুক নিয়ে দেখতে পাওয়া গেল ঝুমকোর ভাই বিনোদকে। জয়িতার তিতিক্ষারা গুদাম ঘরে ঢুকতেই বিনোদ বন্দুক ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তিতিক্ষা বিনোদকে আটকে বলল, এত তারা কিসের ভাইটি? এই তো এলাম, অতিথি আপ্যায়নের একটু সুযোগ দিন। বলেই বিনোদের মুখে দিল এক ঘুষি। বিনোদ চিৎকার করে মাটিতে পড়ে গেল। চোখে মুখে একটু জল ছেটাতেই আরণ্যকের জ্ঞান ফিরে এলো। তিতিক্ষা, তুমি এসেছ? আমি জানতাম তুমি ঠিক আমাকে খুঁজে পাবে। আমি তোমাকে ফোন করার পরেই বুঝতে পারি আমার মাথায় যেন পেছন দিকে কেউ আঘাত করেছে। তারপর আর আমার কিছু মনে ছিল না। জ্ঞান ফেরার পর দেখতে পাই এরা এখানে নিয়ে এসেছে। হ্যাঁ, আমি তোমার মোবাইল ফোনটা পেয়েছিলাম ওখানে। এবার ওঠো। এবার কি বলবেন মিস সরকার? আপনি আর আপনার গুণধর ভাই বিনোদ মিলে তো এই কাণ্ডটা করেছিলেন। আমরা জানি সবটা। এখানে আসার আগে আটঘাট বেঁধেই আমরা নেমেছিলাম। এই এলাকার সিসিটিভি ফুটেজ থেকে আমরা দেখতে পেয়েছিলাম শেষবার আরণ্যক এই বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পর আপনার ভাইও বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর আপনাদের একসঙ্গে ঢোকার অবশ্য কোনো দৃশ্য পাড়ার দোকানের সিসিটিভিতে ধরা পড়েনি। আমার অনুমান আপনার বাড়ির পিছন দিকে কোনো গেট আছে, সেটা দিয়েই আপনি গাড়িতে করে ঢুকেছিলেন, তাই তো? হ্যাঁ, আমি সাংবাদিককে আটকে রেখেছিলাম। তাহলে স্বীকার করছেন। এবার তাহলে নীরেন বাবুকে খুনের বিষয়টাও ক্লিয়ার করে বলুন। বিশ্বাস করুন, নীরেন বাবুকে আমি খুন করিনি। তবে নীরেন বাবুর মৃত্যুর কিছুক্ষণ আগে আমি ওই পাড়াতে গিয়েছিলাম। তার আগে আমার ভাই খাবার দিয়ে চলে এসেছিল। আমি স্কুটি নিয়ে যাওয়ার সময় কি মনে হতে ওনার জানলার দিকে তাকাই, তখনই ওনাকে পড়ে থাকতে দেখি। আমার উচিত ছিল যে সেই মুহূর্তে পুলিশে খবর দেওয়া, কিন্তু আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। যেহেতু নীরেন বাবুর সাথে আমার ঝগড়ার বিষয়টা ক্লাবের সবাই জানতো, তাই আমি ভয় পালিয়ে গিয়েছিলাম। নীরেন বাবুর পাড়ার সিসিটিভি ফুটেজে আমাকে দেখা যায়নি, কিন্তু এই সাংবাদিক প্রত্যেকে একটা মোবাইল ক্লিপ বের করেছিল যেখানে আমার মুখটা স্পষ্ট হয়ে ওঠে। মৃত্যুর আগেই আমি সেখানে গিয়েছিলাম আর ওনাকে মৃত দেখেও পুলিশকে জানাইনি। তাহলে পুরো সন্দেহটা আমার উপরেই যেত। সেজন্যই আমি ভয় পেয়ে আমি এই কাজটা করেছি। কারণ লোক জানাজানি হলে আমাদের ব্যবসাটা বন্ধ হয়ে যেত। ওনার মোবাইলে ক্লিপটা ছিল বলে ওনার মোবাইলটা পর্যন্ত ভেঙে দিয়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন, খুনের সঙ্গে আমি কোনোভাবেই জড়িত নই। আপনার কথা এই মুহূর্তে আমরা কেউই বিশ্বাস করতে পারছি না, কারণ আপনি যা কিছু বলছেন আর আপনি যা কিছু ঘটিয়েছেন সেই সমস্ত বিষয়টাই পরস্পর বিরোধী। তাই আপনাকে বিশ্বাস করতে পারছি না। জয়িতা, অ্যারেস্ট করো ওদের ভাই বোনকে। দিদি, উনি কি বলছেন রে? হ্যাঁ, আমাদের কি সত্যি সত্যি জেলে যেতে হবে নাকি? কিন্তু আমরা তো খুনটা করিনি। এই দিদি, এখন দিদি দিদি বলে কোনো লাভ নেই বিনোদ। দিদির কথায় এত বড় অন্যায় করতে পেরেছেন যখন, তখন জেলেও যেতে পারবেন। যান, ভাই বোন দুজনে মিলে বরং জেল থেকে এই ব্যবসাটা চালু করবেন। বিশ্বাস করুন অফিসার, আমরা খুনটা করিনি। আপনি এত বুদ্ধি ধরেন অথচ এটা বুঝতে পারছেন না। ওই লোকটাকে কিডন্যাপ করার পিছনে আমাদের একটা সলিড কারণ ছিল, কিন্তু খুনের পিছনে আমাদের কি কারণ থাকতে পারে? কারণ নীরেন বাবু তো উইল করে দিয়েছিলেন। সেক্ষেত্রে আমরা ওনাকে খুন করে বা মেরে ফেললে ওনার বাড়িতে দখল করতে পারতাম না। শুধু শুধু ওনাকে মেরে হাত গন্ধ করব কেন? আপনার এসব বাজে কথা বরং আপনি জেলে বসে বলবেন ঝুমকো। জয়িতা, দিদি ভাই এদের দুজনকেই অ্যারেস্ট করো। ইয়েস ম্যাডাম। তারপর তিতিক্ষা আরণ্যককে বলল, তুমি এই ভাইটাল ক্লুটার কথাই বলেছিলে? হ্যাঁ, নীরেন বাবুদের বাড়ির পিছনে মিতালিদের বাড়ি আছে। মিতালি একজন ডেইলি ব্লগার। ওর বাড়ি থেকে এই ব্লগ করছিল, সেই সময় সেই ব্লগে উঠে এসেছিল নীরেনবাবুর জানলার দৃশ্যটা। নীরেনবাবুর মৃত্যুর পর মিতালি একটু ভয় পেয়ে গিয়ে আর কোনো ভিডিও মোবাইলে আপলোড করেনি। এই কেসটাকে খুব সাধারণভাবে ভেবে তুমি যখন বাড়িতে চলে এলে, আমার তখন কিছুতেই মন মানছিল না। আশেপাশে সব জায়গায় জিজ্ঞেস করি,
আমি সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেও কিছু পাইনি। তখন মিতালির কাছে যাই। তারপর মেয়েটি আমাকে ভিডিওটা পাঠায়, আর তাতে আমি দেখতে পাই ঝুমকোর স্পটে উপস্থিতি এবং তার কিছুক্ষণ পরেই সুবলের যাওয়ার দৃশ্যটা। তখন আমার ব্যাপারটা খুব অদ্ভুত লাগে, আর আমি ডাইরেক্ট তোমার সঙ্গে কোনো রকম আলোচনা না করেই ঝুমকোর বাড়িতে চলে আসি। কথাবার্তা হয়, এক পর্যায়ে ঝগড়া শুরু হয়ে যায়। আমি ঝুমকোর বাড়ি থেকে বেরিয়ে কাছে যে মাঠটা আছে সেখান থেকেই তোমাকে ফোন করি, আর তারপর যা হয়েছে তুমি সবটাই জানো। আরণ্যক, এই বিষয়টা নিয়ে আমরা পরে কথা বলবো। তুমি আপাতত আমার ফোন থেকে তোমার দাদা বৌদিকে একবার ফোন করো। ওনারা খুব চিন্তায় আছেন, আর বিশেষত তোমার ভাইপো অরি তোমার জন্য কেঁদে কেটে অস্থির। সে খাওয়া দাওয়া পর্যন্ত করেনি। আচ্ছা। আরণ্যক তার দাদার ফোন নাম্বার ডায়াল করলো। অন্যদিকে তিতিক্ষা ভাবল, আমাকে মিতালির বাড়িতে গিয়ে ওই ভিডিও ফুটেজটা একবার জোগাড় করতেই হবে। আমার কেমন যেন মনে হচ্ছে ঝুমকো আর তার ভাই বিনোদ আরণ্যকের নিখোঁজের পিছনে কারসাজি করলেও এই খুনের পিছনে তাদের কোনো হাত নেই। কারণ ভালো মতো খতিয়ে দেখলে যদি সত্যি ওরা খুনটা করে, তাহলে কিন্তু ওদের বিপদ ছাড়া ভালো কিছু আমি দেখছি না। কারণ খুনটা করলেও বাড়িটা ওদের হাতে আসবে না, চলে যাবে বিপিন সামন্তর কাছে। আর উইল করে দিলে তো সেটা সরাসরি বৃদ্ধাশ্রমেই চলে যাবে। তাই আমার মনে হচ্ছে ওরাই মৃত্যুর ক্ষেত্রে অন্ততপক্ষে মিথ্যে কথা বলছে না। কিন্তু সন্দেহের তীর তাহলে তো বিপিনবাবুর দিকেই যায়। অথচ কথা হয়ে গেলে আরণ্যক ফোনটা ফেরত দিল তিতিক্ষাকে। তিতিক্ষা বলল, চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি, তারপর আমার কিছু কাজ আছে। আমি কিন্তু এখন একদম ঠিক আছি। জানি তুমি ঠিক আছো, তবু আধ ঘন্টার জন্য হলেও তোমার বিশ্রাম নেওয়া প্রয়োজন, একটু খাওয়া দাওয়া করা প্রয়োজন। আর তোমার বাড়ির লোকেরাও তোমাকে নিয়ে বিশেষ উদ্বিগ্ন রয়েছে। আমার মনে হয় এই সময়ে তোমার তাদের কাছেও একটু থাকা প্রয়োজন। আমি এখন একবার মিতালির বাড়িতে যাব ভিডিওটা আবার কালেক্ট করতে, তারপর একবার নীরেনবাবুর বাড়ি যাব। তুমি বরং একটু রেস্ট নিয়ে ওনার বাড়িতেই এসো। এখন চলো, আমি আমার গাড়িতে করে তোমাকে পৌঁছে দিচ্ছি। তিতিক্ষাকে দেখে মিতালি একটু অবাক হলেও ঘরের মধ্যে ঢুকতে দিল। আসুন ম্যাডাম। তোমার কাছে যে ডেইলি ব্লগটা আছে সেটা একটু আমাকে দেখাবে? হ্যাঁ, আমার ফোনেই আছে। আমি কি আপনাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করব? হ্যাঁ দাও। মিতালি ভিডিওটা পাঠালে তিতিক্ষা মন দিয়ে ভিডিওটা দেখল। হঠাৎ একটা জায়গায় কিছু একটা নজরে পড়ে তার ভ্রু দুটো কুঁচকে গেল। সে তখন মিতালিকে বলল, আচ্ছা, এই ভিডিওর আগে আর কোনো ভিডিও আছে? মানে অনেক সময় হয়তো একটা ভিডিও হয়তো পারফেক্ট হলো না, তুমি তার আগেও কোনো ভিডিও নিয়েছো? হ্যাঁ আছে, মানে করা ছিল, কিন্তু সেগুলো তো আমি ডিলিট করে দিয়েছি। ড্রাইভ থেকে ডিলিট করে দিলে অনেক সময় বিনে থেকে যায়, একটু চেক করে দেখো না যদি পাও। আচ্ছা, আপনি একটু অপেক্ষা করুন, আমি দেখছি। মিতালির ফোন থেকে ভিডিওটা দেখে চোখ বড় বড় হয়ে গেল তিতিক্ষার। মুখে ফুটে উঠল একটা হাসি। ভিডিওটা নিজের ফোনে নিয়ে সে চলে গেল নীরেনবাবুর বাড়ি। নীরেনবাবুর বাড়িতে গিয়ে তন্ন তন্ন করে কিছু খুঁজতে লাগলো সে। অনেকক্ষণ পর গীতাঞ্জলি বইয়ের মধ্যে থেকে দেখতে পেল নীরেনবাবুর হাতে লেখা একটি পাতা। তার মধ্যে বড় বড় করে নীরেনবাবু লিখেছেন, ঝুমকোলতার রহস্যের কথা আমি আজ জেনে ফেলেছি। সবটুকু জেনে আমি রীতিমতো শিউরে উঠলাম। যত তাড়াতাড়ি সম্ভব সমস্ত প্রমাণ জোগাড় করে পুলিশকে দিতে হবে, নইলে মানব সমাজের একটা বিশাল বড় ক্ষতি হয়ে যাবে। চিঠিটা পড়ার পর তিতিক্ষা মনে মনে চিন্তিত হয়ে পড়ল। ঝুমকোলতা রহস্য? তাহলে কি ঝুমকোয় কি কোনোভাবে? কিন্তু লতাটাকে অদ্ভুত একটা রহস্যের দোরগোড়ায় এসে দাঁড়িয়ে আছি, যেখানে যখনই মনে হচ্ছে সমস্যার সমাধান হয়েছে তখনই সবকিছু আবার নতুন করে ঘেটে যাচ্ছে। তিতিক্ষা চোখ তুলে তাকালো, দেখলো আরণ্যক। ও তুমি, এটা দেখো। আরণ্যক পাতাটা পড়ে বলল, ঝুমকোলতা? সেটা কে? একজনকে তো বোঝা যাচ্ছে ঝুমকো, আরেকজন বুঝতে পারছি না, মনে হচ্ছে ঝুমকোর সঙ্গে রিলেটেড কেউ। তাদের কিছু একটা অনৈতিক ব্যবসার কথা জানতে পেরেছিল বলেই খুন হতে হলো নীরেনবাবুকে। খুন? তুমি এতটা নিশ্চিত হচ্ছ কিভাবে? এই ভিডিওটা দেখে।
তাহলে তুমিও বুঝতে পারবে। এটা আমি মিতালির কাছ থেকে পেয়েছি। আরণ্যক ভিডিওটা দেখল। ভিডিওতে দেখা যাচ্ছে কালো পোশাক পরা একজন একটা স্কুটি থেকে নামলো, তারপর একটা সেন্ট জাতীয় কিছু স্প্রে করে দিল নীরেনবাবুর জানলার দিকে, তারপর চলে গেল। আর তার ঠিক কিছুক্ষণ পরেই ঝুমকো এসে হাজির হলো সেখানে। চিঠিটা পড়লে যে কারোর মনে হবে ঝুমকো ক্রিমিনাল, কিন্তু এই ভিডিওটা দেখলে আবার উল্টোটা মনে হবে। আবার নীরেনবাবুর হাতের এই লেখাটাকেও নিছক কাকতালীয় বলে উড়িয়ে দেওয়া যাবে না। আচ্ছা তিতিক্ষা, এই যে জিনিসটা স্প্রে করছে সেটা কি বলে তোমার মনে হয়? বুঝতে পারছি না। সব থেকে আশ্চর্যজনক কি জানো, নীরেনবাবুর মৃত্যুটা হয়েছে হার্ট অ্যাটাকে। তার সঙ্গে এই স্প্রের কি সম্পর্ক সেটা একটা বড় রহস্য। কিছু বোঝা যাচ্ছে না পরিষ্কারভাবে। রাত প্রায় 11টা। বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে, আর থানার ভিতরে চুপচাপ বসে আছে ঝুমকো সরকার। তার ভাই বিনোদকে অন্য একটা ঘরে রাখা হয়েছে। ঝুমকো মাথায় হাত দিয়ে ভাবছে, কি থেকে কি হয়ে গেল। বছর 28-এর মেয়েটার লালিতময় চেহারা এক মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেছে। মুখে জমেছে বিন্দু বিন্দু ঘাম। বারবার হাত দিয়ে মুখ মুছে নিচ্ছিল সে, আর ভেবে চলেছিল কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করা যায়। হঠাৎ সাব ইন্সপেক্টর জয়িতা সেখানে প্রবেশ করলেন, হাতে একটা কাগজ, পেন আর একটা রেকর্ডার। টেবিলের উপর একটা ফাইল রেখে জয়িতা চুপচাপ কিছুক্ষণ ঝুমকোর দিকে তাকিয়ে থাকলেন। তারপর স্থির গলায় বললেন, আপনি আমাদের কাছ থেকে কিছু লুকোবেন না ঝুমকো, তাতে বিশেষ কিছু লাভ হবে না। যা জানেন তা পরিষ্কার করে বলুন। আমি যা জানি সবটাই তো আপনাদের বলে দিয়েছি। এই খুনের সঙ্গে আমি কোনোভাবে জড়িত নই। তাহলে আরণ্যক বাবুকে কিডন্যাপ করেছিলেন কেন? ভয়ে। শুধু ভয়ে? আরণ্যক একজন সাংবাদিক, তার মতো একজন সাংবাদিককে কিডন্যাপ করাটা আপনার খুব সহজ বলে মনে হয়? এই কাজটা মানুষ সাধারণত ডেসপারেট হয়ে করে। আপনি যদি খুন করে না থাকবেন তাহলে শুধু শুধু ভয়ে আপনি একজন সাংবাদিককে মাথায় মেরে ঘায়েল করে নিজের ঘরের মধ্যে আটকে রাখলেন। বিষয়টা আমাদের কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে না ঝুমকো। দেখুন, আপনি অলরেডি আরণ্যককে কিডন্যাপ করার কেস খাবেন। নিজেকে বাঁচাতে চাইলে আর কোনো তথ্য গোপন করবেন না, তাতে আপনি কিন্তু মিনিমাম মার্সিটুকুও পাবেন না। আর আমাকে আপনার পেট থেকে কথা বার করবার জন্য যা যা করণীয় সেগুলো এক এক করে করতে হবে। সেটা আপনার জন্য খুব একটা ভালো হবে না ঝুমকো। শেষের দিকের কথাগুলো বলার সময় জয়িতার গলাটা বেশ ভারী হয়ে উঠেছিল। এই ঘটনায় ঝুমকো বেশ ঘাবড়ে গেল। তারপর বলল, আমি বলছি ম্যাডাম, আমার ব্যবসাটা বেশ কিছুদিন ধরে একটু লসে রান করছিল, তাই বেশ কিছু টাকার দরকার ছিল। সেই সময় আমার একজনের সঙ্গে আলাপ হয়। সে একটা অ্যানিম্যাল এনজিওর সঙ্গে জড়িত। প্রায়ই সে নীরেনবাবুর বাড়িতে যাতায়াত করত। নীরেনবাবুর মৃত্যুর দিন নীরেনবাবুর বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সেদিনও আমি ওই ভদ্রমহিলাকে দেখেছিলাম। পরে নীরেনবাবুর মৃত্যুর ঘটনা জানাজানি হওয়ার পর তাকে ফোন করে টাকার জন্য চাপ দিতে থাকি। না হলে ওনাকে যে আমি নীরেনবাবুর সঙ্গে ওনার বাড়ির গলিতে সেই দিন দেখেছিলাম সেটা বলে দেবো বলে ব্ল্যাকমেল করি। তারপর আমি 5 লাখ টাকা চেয়েছিলাম। উনি বললেন আমি তোমাকে 10 লাখ দেবো, কিন্তু আবার আরো একটা কাজ করে দিতে হবে। কি? এই যে সাংবাদিক সব জায়গায় ঘুরে ঘুরে ভিডিও কালেক্ট করছে, জানি না কোনো ভিডিওতে আমাকেও দেখা গেছে কিনা। তুমি ওকে কিডন্যাপ করে রাখো যতদিন না কেসটা ক্লোজ হচ্ছে। আমি প্রথমে একটু চিন্তা করেছিলাম ম্যাডাম, কিন্তু ব্যবসার জন্য টাকাটা আমার দরকার ছিল বলে আমি রাজি হয়ে যাই। কে এই ভদ্রমহিলা, আর কি নাম? লতা। কে লতা? বললাম তো, অ্যানিমাল এনজিও চালান। এনজিওটা কোথায়? দেখুন, আমি অত কিছু জানি না। আমার নীরেনবাবুর বাড়িতেই ওনার সঙ্গে আলাপ হয়েছিল। নীরেনবাবু ওনাকে লতা বলে ডাকতেন। ওনার একটা নম্বর আছে, সেই নাম্বারেই ওনার সাথে আমার কথাবার্তা হতো। 2-1 বার আমার বাড়িতেও এসেছিলেন। শুনেছিলাম ওনার বাড়ি নাকি পার্ক স্ট্রিটের কাছে। আমাকে বলেও ছিলেন একবার, কিন্তু কখনো যাইনি বলে আর ঠিক মাথায় নেই। আপনার ফোনটা নিন আর লতার নাম্বারটা বের করে ডায়াল করুন। আর শুনুন,
ফোনটা লাগলে আপনি কথা বলবেন না, আমাকে দেবেন। ঝুমকো ফোন নাম্বারে ডায়াল করতে শুরু করলো, কিন্তু নাম্বারটা কিছুতেই লাগলো না। অন্যদিক থেকে হিন্দিতে শোনা গেল নাম্বারটা বাস্তবে নেই। ঝুমকো ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। জয়িতা জিজ্ঞেস করলো, টাকাটা পেয়েছিলেন হ্যাঁ। ব্যাংক মারফত? না, আরণ্যকে নিখোঁজ করার খবর কনফার্ম করতে নিজে ড্রাইভ করে এসেছিলেন আর ক্যাশ দিয়েছিলেন, বলেছিলেন আর ফোন না করতে। তবুও আপনার মনে একবারও সন্দেহ হলো না অন্যের কথায় আপনি এত বড় একটা ক্রাইম করে বসলেন? এতক্ষণ পর ঝুমকো অসহায়ের মতো কেঁদে উঠল। কাঁদুন, আপনাদের মতো মহিলাদের কাঁদাই উচিত। যার জন্য এত বড় ক্রাইম করেছেন সে কিন্তু সিম টিম সব ভেঙে পালিয়ে গেছে। যে এক কথায় আপনাকে 10 লাখ টাকা ক্যাশ দিতে পারে সে যে আদৌ এই দেশে আছে না অন্য কোনো দেশে পালিয়ে গেছে তার কোনো ঠিক নেই। ফেঁসে কিন্তু আপনিই গেছেন ঝুমকো। আমাদেরকে বাঁচান ম্যাডাম, আমাদেরকে বাঁচান। লতাকে ধরবার জন্য যা করার প্রয়োজন আমি করব, আমি করব। শুধু আমাকে আর আমার ভাইকে বাঁচান। বিশ্বাস করুন, শুধু শুধু টাকার লোভে এই কাজটা আমরা করেছি। স্কেচ আর্টিস্টকে ডাকলে লতার মুখ বর্ণনা করতে পারবেন? ঝুমকো ঘাড় নাড়ালো। জয়িতার কথায় স্কেচ আর্টিস্ট এলো। ঝুমকো একটু একটু করে বর্ণনা দিয়ে আঁকিয়ে ফেলল লতার চেহারা। তারপর লতার মুখ দেখে চমকে উঠল জয়িতা। আপনি শিওর এই লতা? ইনি তো... হ্যাঁ, এই লতা। জয়িতা ইন্টারোগেশন রুম থেকে বেরিয়ে তিতিক্ষাকে ফোন করে বলল, ম্যাডাম, ম্যাডাম তাড়াতাড়ি আসুন, এখানে আমাদের হাতে একটা ভাইটাল ক্লু এসে গেছে। কেসটাকে যতটা সোজা ভাবা হচ্ছিল ততটা সোজা নয় ম্যাডাম, বেশ জটিল। সর্ষের মধ্যেই এতদিন ধরে ভূত লুকিয়েছিল আর আমরা চারিদিকে খুঁজে যাচ্ছিলাম। ঝুমকোকে জিজ্ঞাসা করে আমরা লতা বলে একজনের খবর পেয়েছি। সেই লতার আসল নাম অবশ্য লতা নয়, তবে সে কে জানলে আপনার চোখও কপালে উঠবে। কে? আসুন, নিজে দেখলেই বুঝতে পারবেন। ঝুমকো সরকার, তার মুখ থেকে বেরোলো লতার নাম। ঝুমকো লতা রহস্য বলতে কি তাহলে নীরেন বাবু এই কথাই বলেছিলেন? ঝুমকো আর লতা, উনি কি অনুমান করেছিলেন যে এরা দুজন হাত মিলিয়ে ওনার জন্য প্রাণঘাতী কিছু করতে চলেছে? বুঝতে পারছি না। এই লতার পরিচয় যতক্ষণ না বুঝবো ততক্ষণ অবধি কিছুই ক্লিয়ার হবে না। সকালবেলায় ঘরে বসে বিপিন সামন্ত খবর পড়ছিলেন। ঠিক সেই সময় তিতিক্ষা, জয়িতা আর আরণ্যক ঘরে ঢুকতেই একটু চমকে গেলেন তিনি। কি ব্যাপার ম্যাডাম, আপনারা? হ্যাঁ, এলাম চা খেতে, বলল তিতিক্ষা। তারপর বিপিনদা, তোমার কি খবর বলো, জিজ্ঞেস করলো আরণ্যক। ভালোই আছি ভাই। আচ্ছা বিপিন বাবু, আপনাকে একটা প্রশ্ন করা হয়নি। আপনার দাদার মৃত্যুর খবরটা আপনি সেই রাত্রে কিভাবে পেয়েছিলেন? আমি? হ্যাঁ আপনি। সুবল তো সবটা দেখে পুলিশে খবর দেয়। আপনি কার থেকে জেনেছিলেন? ওই পাড়া প্রতিবেশীর মধ্যেই কেউ একজন ফোন করেছিল। মিথ্যে কথা বলছেন আপনি। পাড়া প্রতিবেশীর মধ্যে আপনার নাম্বার কারোর কাছে ছিল না। যে কারণে আমি যখন প্রথম যাই তখন আপনার কথা জানতে পারিনি। আমি আপনার কথা আরণ্যকের থেকে জানতে পারি। আপনি কিভাবে জানলেন আপনার দাদা মারা গেছে? এবং সে কথা জেনে আপনি বাড়ি থেকে হন্তদন্ত হয়ে বেরোচ্ছিলেন, কিন্তু আপনার গাড়ি খারাপ হয়ে গিয়েছিল। পথে আপনার আরণ্যকের সঙ্গে দেখা হওয়াতে আপনি ওর গাড়িতে করে যান। সত্যিটা আড়াল না করে এবার অন্তত বলুন। আমি সত্যি বলছি। আমাকে আমাকে ওই পাড়ারই একজন বলেছিল। বেশ তো, তাহলে আপনার ফোনটা দিন। ফোন চেক করলেই তো পাওয়া যাবে কার ফোন থেকে সেদিন আপনার ফোনে ফোন এসেছিল। ম্যাডাম, আপনি কি আমাকে বিশ্বাস করছেন না? কারণ আপনি সত্যি লুকোচ্ছেন। নিজের স্ত্রীকে আর কত বাঁচাবেন? কোথায় আছেন তিনি? বাড়ি দিয়ে আছেন তো, না নিজের এনজিওতে পালিয়ে গিয়েছেন? এসব আপনি কি বলছেন? আপনি নিজেও সত্যিটা খুব ভালো করে জানেন বিপিনবাবু। অস্বীকার না করে দয়া করে এবার সত্যিটা স্বীকার করুন, তাতে সকলের লাভ হবে। আপনার স্ত্রী লতিকা সামন্তকেই তো নীরেনবাবু স্নেহ করে লতা বলে ডাকতেন, আর লতিকা দেবীর একটি অ্যানিম্যাল এনজিও ছিল।
হঠাৎ ভেতর থেকে বেরিয়ে এলেন বিপিনবাবুর স্ত্রী লতিকা সামন্ত ওরফে লতা। বেশ বিরক্ত গলায় বললেন, তো আমাকে লতা বলে ডাকতেন। আমার একটা অ্যানিমেল এনজিও ছিল, তা থেকে কি প্রমাণ হয়? আপনি মৃত্যুর আগে নীরেনবাবুর বাড়িতে গিয়েছিলেন এবং নীরেনবাবুর সাথে আপনার রীতিমতো ঝামেলা হয়। বাড়ি থেকে বেরিয়ে আসার পর আপনি যখন ট্যাক্সির জন্য মোড়ে দাঁড়িয়েছিলেন, ঠিক সেই সময় আপনার সঙ্গে দেখা হয় ঝুমকোর। আর ঝুমকো আপনাকে জানায় আপনার ভাসুর মারা গিয়েছেন। তারপর ভয় পেয়ে আপনি বাড়িতে ছুটে আসেন এবং আপনার স্বামীকে সবটা বলেন। ঘটনাটা নিছক হার্ট অ্যাটাক হলেও যেহেতু ওনার মৃত্যুর আগে আপনি ওনার বাড়িতে গিয়ে ঝগড়াঝাটি করে এসেছিলেন, তাই এই হার্ট অ্যাটাকের দায়টাও আপনার ওপর পড়বে। তাই আপনি ঝুমকো সরকারকে টাকা দিয়ে আরণ্যককে কিডন্যাপ করিয়েছিলেন। আমাদের কাছে সব প্রমাণ আছে লতিকা, লতা, আর মিথ্যা বলে লাভ নেই। দেখুন, দাদার সঙ্গে আমার প্রায়ই কথা হতো এনজিওর ব্যাপারে। আমাদের এনজিওর থেকে একটা কুকুর অ্যাডাপ্ট করার কথা ছিল দাদার, তাই নিয়েই কথাবার্তা এবং কথা কাটাকাটি। কিন্তু তার মানে এই নয় যে ওনার হার্ট অ্যাটাকের পেছনে আমার হাত আছে। মিথ্যে বলছেন আপনি। নীরেনবাবু কুকুর অ্যাডাপ্ট করার কথা কখনোই ভাবেননি। উনি পাখি পুষতে চেয়েছিলেন। আপনি যখন জানতে পারেন যে উনি একটা বৃদ্ধাশ্রমে ওনার বাড়িটা দান করবে, তখন আপনি ওনাকে রীতিমতো জোর করতে থাকেন যে আপনাদের এনজিওতে যেন বাড়িটা দেওয়া হয়। আর এই নিয়েই আপনাদের কথা কাটাকাটি হয়। হ্যাঁ, যদি তাই হয় তাতেই বা কি? দাদার সঙ্গে আমার কথা কাটাকাটি হয়েছিল, আর তারপরে দাদার হার্ট অ্যাটাক হয়, তাতে আমার কি হাত থাকতে পারে? এরপর আপনার দিকে যাতে সন্দেহ না যায় সেই কারণে আপনি ঝুমকোকে টাকা দিয়ে সাংবাদিক আরণ্যককে কিডন্যাপ করিয়েছেন। আর সবচেয়ে বড় কথা হলো, নীরেনবাবুর মৃত্যুটা স্বাভাবিক মৃত্যু নয়। কালো পোশাক পরে একজন ভদ্রমহিলা নীরেনবাবুর জানা দিয়ে এমন কিছু একটা বিষাক্ত জিনিস স্প্রে করেছিল, যার ফলে নীরেনবাবুর হার্ট অ্যাটাক হয়। এটা আমাদের কাছে জলের মতো পরিষ্কার, আর আপনিও সেই সময় ছিলেন। তাই এই পুরো ঘটনার জন্য আমরা আপনাকে অ্যারেস্ট করা মোটেই আইনের পরিপন্থী নয়। এসব আপনি কি বলছেন? স্প্রে? আমি বিষাক্ত জিনিস স্প্রে করেছি দাদার ঘরে? আপনার কি মনে হচ্ছে না আপনি আমার সঙ্গে বালখিলতা করছেন? বিপিন, বিপিন, তুমি অন্তত ওনাদেরকে বোঝাও। দেখুন ম্যাডাম, মৃত্যুর কিছু সময় আগেও লতিকা দাদার বাড়িতে ছিল, তাহলে দাদার জানালা থেকে বিষাক্ত জিনিসটা কেন স্প্রে করতে যাবে? লতিকা তো মনে করলেই বাড়ি থেকে বেরিয়ে আসার আগেই বিষাক্ত জিনিসটা বাড়িতে ফেলে আসতে পারতো। তাহলে বাইরের কোনো মানুষও সেটা দেখতে পেত না, আর আপনারাও জানতে পারতেন না। এই বিষয়টা কেমন যেন অদ্ভুত শোনাচ্ছে না? বিপিনবাবু, অন্য সময় হলে হয়তো আপনার কথা বিশ্বাস করতাম, কিন্তু এই মুহূর্তে আমরা আপনার কথা বিশ্বাস করতে পারছি না। কারণ আপনি প্রথম থেকে আমাদের থেকে কিছু সত্য লুকিয়ে রেখেছেন আপনার স্ত্রীর বিষয়, আপনার স্ত্রীর সঙ্গে নীরেনবাবুর ঝগড়ার বিষয়। আর সমস্ত বিষয় পর্যালোচনা করে আমরা লতিকাকে এখন অ্যারেস্ট করতে বাধ্য। না, আপনারা আমার স্ত্রীকে এইভাবে অ্যারেস্ট করতে পারেন না। ও যে খুন করেছে তার প্রমাণই বা কি? যে মুহূর্তে নীরেনবাবুর মৃত্যু হয় সেই মুহূর্তে উনি ওখানে ছিলেন। নীরেনবাবুর মৃত্যুটা স্বাভাবিক নয়। নীরেনবাবুর মৃত্যুর আগে জানলা দিয়ে কিছু একটা বিষাক্ত জিনিস স্প্রে করা হয়েছিল, যার ফলে নীরেনবাবুর হার্ট অ্যাটাক হয়। এই দুটো জিনিসের প্রমাণ আমাদের কাছে আছে, তাই আমরা চাইলেই ওনাকে অ্যারেস্ট করতে পারি। আপনি আমাদের বাধা দেবেন না। জয়িতা? হ্যাঁ ম্যাডাম। লতিকাকে অ্যারেস্ট করে পুলিশ কাস্টাডিতে নিয়ে গেল তিতিক্ষা। অথচ কিছুতেই ও মন থেকে শান্তি পেল না। বারবার ওর মনে হতে থাকলো কেসটা যেন সলভ হয়েও হয়নি। আরণ্যক সেটা বুঝে বলল, খুন করার বিষয়টাতে আগে আমাদের ক্লিয়ার হতে হবে। এইভাবে অনুমান নির্ভর বললে চলবে না। আগে জানতে হবে ওই স্প্রের মধ্যে আসলে কি ছিল, ঠিক কিভাবে খুনটা করা হয়েছে। ঠিক বলেছ। কোর্টে লতিকাকে নিয়ে যাওয়ার আগে আমাদের হাতে সব প্রমাণ রাখতে হবে। সব থেকে বড় কথা হলো, আমাদের এটা জানতে হবে যে সেই বিষাক্ত জিনিসটা কি। সত্যি বলতে আমার জীবনে এরকম ঘোরালো কেস আমি দুটো দেখিনি। আমার ক্ষেত্রেও তাই। ঝুমকোলতা রহস্য সারা জীবন আমার মনে থাকবে। বাড়িতে গিয়ে মাথায় হাত দিয়ে বসেছিল তিতিক্ষা। মাধবী দেবী আগের দিনের তেলটা হাতে নিয়ে মাথায় লাগাতে শুরু করলেন। মা প্লিজ, ভালো লাগছে না এখন। তেল মাখলে মাথা শান্ত থাকে। আমি মাখিয়ে দিচ্ছি, দেখ সব জটগুলো ছেড়ে যাবে। নীরেনবাবুর মৃত্যুটা আর 5টা মৃত্যুর মতো নয়। দেখে মনে হচ্ছে সাধারণ, কিন্তু যত ভেতরে ঢুকছে তত মনে হচ্ছে খুনি ভীষণভাবে পরিকল্পনা করে কাজটা করেছে। কথা বলতে বলতেই তিতিক্ষার নাকে তেলের সেই গন্ধটা গিয়ে ঠেকল।
মা, এই তেলের মধ্যে কি দিয়েছো বলো তো? বলেছিলাম তো তোকে, বিশেষ কি দিয়েছো তাই জানতে চাইছি। একটা ফুল, যে ফুল বেটে দিলে চুল ভীষণভাবে পুষ্টি পায়। কি সেটা? ঝুমকোলতা। ঝুমকোলতা? হ্যাঁ রে, ফুলটার মধ্যে একটা ঝুমকোর মতো আকৃতি রয়েছে বলে তাকে ঝুমকোলতা বলা হয়। যদিও ওই ফুলটার একটা ইংরেজি নাম আছে, সেটা বেশ পরিচিত, কিন্তু আমার ঠিক নামটা মনে থাকে না। প্যাসিফ্লোরা? হ্যাঁ হ্যাঁ, তার মানে প্যাসিফ্লোরা ফুল দিয়েই। ইয়েস মা, থ্যাঙ্কস। তোমার জন্য রহস্যের অনেকটা আজকে সমাধান হয়ে গেল। থ্যাংক ইউ মা। মাকে গলা জড়িয়ে ধরে আদর করল তিতিক্ষা ও সঙ্গে সঙ্গে ফোন করল গবেষক জয়দীপ মৈত্রকে। জয়দীপবাবু তাকে পরদিন সকালবেলায় সময় দিলেন। নির্দিষ্ট সময়ের বেশ কিছুক্ষণ আগে তিতিক্ষা আর আরণ্যক পৌঁছে গেল ডাক্তারবাবুর অফিসে। জয়দীপবাবু ওদের দেখে বললেন, এসো, আমি তোমাদের জন্যই আজকে সকালটা ফাঁকা রেখেছিলাম। তারপর বলো, কি জানতে চাও তোমরা? স্যার, প্যাসিফ্লোরা ফুল, এই ফুলটাকে কি কোনোভাবে রাসায়নিক বিক্রিয়ায় এমন কোনোভাবে প্রস্তুত করা যায় যার ফলে কোনো মানুষের হার্ট অ্যাটাক হতে পারে? এসব কি বলছো তোমরা? প্যাসিফ্লোরা? হঠাৎ তোমাদের এমনটা মনে হওয়ার পিছনে কারণ কি? স্যার, নীরেনবাবু মারা গিয়েছেন হার্ট অ্যাটাকে। তার মৃত্যুর আগে কালো পোশাক পরা একজন ভদ্রমহিলাকে দেখা গিয়েছিল, যিনি সেন্ট জাতীয় কিছু স্প্রে করেন তার জানলার উদ্দেশ্যে। আর ঠিক কিছুক্ষণ পরে নীরেনবাবু হার্ট অ্যাটাকে মারা যান। এই স্প্রের মধ্যে প্যাসিফ্লোরা ফুলের একটা স্মেল ছিল। আমাদের অনুমান, এই ফুল থেকেই রাসায়নিক বিক্রিয়ায় এমন কিছু তৈরি করা হয়েছে যার ফলে। ও মাই গড! শোনো তাহলে, আজ থেকে অনেক বছর আগে আমাদের স্যার গবেষক অরুণ মাইতি একবার আমাদের বলেছিলেন এরকমই কিছু একটা। উনি বলেছিলেন প্যাসিফ্লোরা ফুলের মধ্যে সাইনোজেনিক গ্লাইকোসাইডস রয়েছে। এটি এমন একটি উপাদান যেটিকে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে যদি প্রস্তুত করা যায়, তাহলে সেই গন্ধে মানুষের অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা কমে আসে। আর কারোর যদি আগে একটু আধটু হার্টের সমস্যা থেকে থাকে, তাহলে তো হার্ট অ্যাটাক পর্যন্ত হতে পারে। তোমার কথা শুনে আমার যেটা মনে হচ্ছে, কিছু মানুষ এই ফুলটিকে ব্যবহার করে একটি বিশেষ পারফিউম তৈরি করেছে, আর সেই পারফিউমের গন্ধ এমনভাবে তৈরি করা হয়েছে যা সরাসরি হৃৎপিণ্ডের পেশিকে সংকুচিত করে দেয়। আর সত্যি যদি এমনটা হয় তিতিক্ষা, তাহলে আমাদের মানবজাতির জন্য সেটা কিন্তু ভয়ঙ্কর একটা ঘটনা। আর কোনোভাবে যদি এই জিনিসটা আমাদের দেশের শত্রুদের হাতে পড়ে, তাহলে তারা আমাদের দেশের মানুষদের সিকিউরিটি সিস্টেমকে নষ্ট করার কাজে এই জিনিসটা ব্যবহার করবে। সব থেকে অদ্ভুত ব্যাপার হলো, এই সমস্ত কাজ করার পরেও, অর্থাৎ একটা মানুষকে খুন করে দিলেও, তদন্তে হার্ট অ্যাটাক হিসেবেই বিষয়টা উঠে আসবে। স্যার, যদি সত্যি তাই হয় তাহলে তো বিষয়টা আতঙ্কের। হ্যাঁ, আমার মনে হচ্ছে স্যার, এই প্রসিডিওরের ব্যাপারে নীরেনবাবু সবটা জানতে পেরে গিয়েছিলেন, আর সেই কারণেই তাকে খুন হতে হলো। তুমি ঠিক বলেছ আরণ্যক, আমারও সেটাই ধারণা। তুমি কি ভাবছো তিতিক্ষা? খুনের সন্দেহে আমরা ঝুমকো এবং লতিকা নামের দুজনকে অ্যারেস্ট করেছি, কিন্তু তারা দুজনেই নিজেদের অন্যান্য কিছু ছোট বড় ভুলের কথা কবুল করলেও খুনের সঙ্গে তাদের জড়িত থাকার কথা কোনোভাবেই স্বীকার করছে না। অন্যদিকে নীরেনবাবুর ডায়েরিতেও লেখা আছে যে তিনি ঝুমকোলতার রহস্যের কথা জেনে গিয়েছিলেন। ঝুমকোলতাও তো প্যাসিফ্লোরার আরেক নাম। হ্যাঁ জানি স্যার, সবটাই বুঝতে পারছি স্যার, কিন্তু আমাদের অবস্থা হয়ে গেছে অন্ধকারে ঢিল ছোঁড়ার মতো। কিছুতেই বুঝতে পারছি না যে এই পুরো ঘটনাটা বা কাণ্ডটা কে ঘটিয়েছে, আর এখনো অবধি কার গুদামে তৈরি হচ্ছে এই বিষাক্ত গ্যাস। কোনো রকম আইডিয়া আমাদের হাতে নেই। হ্যাঁ, যাই হোক, চলি, কেসটা সলভ হলে আপনাকে আবার জানাবো। তিতিক্ষা উঠতেই যাবে, হঠাৎ আরণ্যক তিতিক্ষাকে বলল, তিতিক্ষা, ওই ছবিটা দেখো, জয়দীপ স্যারের ব্যাচের ছবি। স্যারের সঙ্গে আরো অনেকেই বসে রয়েছেন। একটা মুখ খুব চেনা চেনা লাগছে, কোথায় যেন দেখেছি, কিছুতেই মনে করতে পারছি না। কই দেখি? ওই যে থুতনির কাছে একটা কাঁটা দাগ। এই শহরেই কখনো কোথাও দেখেছি, কিন্তু কিছুতেই মনে করতে পারছি না। তিতিক্ষা ছবিটা দেখে চমকে উঠল। তারপর জয়দীপ স্যারকে বলল,
এরা আপনার বন্ধু? হ্যাঁ, আমরা সবাই একসঙ্গে পড়তাম। তার মানে অরুণ স্যারের যে ঘটনাটা আপনি বললেন তা আপনার সঙ্গে সঙ্গে এরাও শুনেছিল? না, সবাই নয়, কারণ যেদিন স্যার এই ঘটনাটা বলেছিলেন সেদিন ভীষণ বৃষ্টি হচ্ছিল। আমরা 3 জন ক্লাসে ছিলাম, আমি আর আমার এই 2 জন বন্ধু। তার মধ্যে তৃতীয় জন বছর 2 আগে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। আছি বলতে আমি আর আমার এই বন্ধু। বুঝলাম। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আজ আপনি এখানে না এলে ঝুমকোলতা রহস্যের বিষয়ে অনেক হদিশ পেতাম না। জয়দীপ স্যারের বাড়ি থেকে বেরিয়ে তিতিক্ষা আরণ্যককে বলল, আরণ্যক, আশা করি তুমি বুঝতে পারছো কি করতে হবে তোমাকে। হ্যাঁ, আমি ছদ্মবেশে ভদ্রলোকের চারপাশে নজর রাখবো। আশা করছি খুব শীঘ্রই আমাদের হাতে প্রমাণ চলে আসবে আর একটা বড় গ্যাংকে আমরা ধরতে পারবো। কিন্তু পুরো কাজটা আমাদের খুব সাবধানে করতে হবে, যেন কেউ ঘুণাক্ষরেও টেন না পায়। আমার আন্দাজ যদি ভুল না হয় তাহলে এই কাজটার সঙ্গে আন্তর্জাতিক কিছু যোগ রয়েছে। এভাবেই আমাদের দেশের মধ্যে থেকে দেশের লোককে কাজে লাগিয়ে তারা দেশকে শেষ করতে চাইছে। আর এই পুরো বিষয়টাই পুলিশকে জানিয়ে দিতে চেয়েছিল নীরেনবাবু। তুমি চিন্তা করো না তিতিক্ষা, আমি যত তাড়াতাড়ি সম্ভব আমার কাজ শুরু করে দেব। বেশ, তুমি যাও। আমি একবার আমার হায়ার অথরিটিকে পুরো বিষয়টা জানিয়ে রাখি, কারণ যেখানে দেশের নিরাপত্তার প্রশ্ন সেখানে আমাকে অনেক বুঝে শুনে কাজ করতে হবে। আমার দৃঢ় বিশ্বাস বিষটা এখন অবধি আমাদের দেশের মধ্যেই রয়েছে। আমারও তাই মনে হয়। নীরেনবাবুর মৃত্যুটা না হলে হয়তো এতদিনে পাচার হয়ে যেত, কিন্তু এই খুনটা হওয়ার জন্য ওরা পরিস্থিতি শান্ত হওয়ার অপেক্ষা করছে, আর আমাদের সেই সুযোগটাই নিতে হবে। আমি থানায় যাচ্ছি, আর তুমি তো জানো তোমাকে কোথায় যেতে হবে। হ্যাঁ, বাই। অন্ধকারের মধ্যে শুধু একটা গুদাম দেখা যাচ্ছে, আর তার চারপাশে বেশ কিছু মানুষ যাতায়াত করছে কালো মুখোশ পরে। একটা ট্রাকের মধ্যে বড় বড় পেটি রাখা হচ্ছে যত্ন করে। মুখোশ পরা একজন লোক অপরজনকে বলল, সাবধানে রাখ, এই সবগুলো কাঁচের শিশি ভেঙে গেলে না মালিক তোকে ভেঙে দেবে। আরে আরে জানি, মালিক বারবার বলেছে। অন্ধকারের মধ্যে একটা টর্চ নিয়ে বেরিয়ে এলো একটা গাট্টা গোট্টা মানুষ। লোকটার চাল চলন দৃষ্টিভঙ্গি দেখে মনে হয় সেই মালিক, যদিও পুরো লোকটাই কালো মুখোশে ঢাকা। শুধু চোখ দুটো ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। লোকটা বাইরে এসে তার কর্মচারীদের উদ্দেশ্যে বলল, তাড়াতাড়ি মাল ভর্তি কর, তারপর যেমন ভাবে তোদের বলেছি তেমন ভাবে গা ঢাকা দিতে হবে। কিন্তু মালিক, কমিশন নিয়ে চিন্তা করিস না, তোদের বাড়িতে পৌঁছে যাবে। এতদিন ধরে কাজ করছিস, কোনোদিনও কমিশনের অভাব হয়েছে? শুধু মালগুলো ঠিক জায়গায় পৌঁছতে দে, তারপর টাকার বৃষ্টি হবে। নে তাড়াতাড়ি হাত ছাড়া, বেরোতে হবে এবার আমাদের। ঠিক সেই সময় অন্ধকারে ঝোপের মধ্যে কি যেন নড়ে উঠল। মালিক দুজন কর্মচারীকে বলল, এই, ওখানে অন্ধকারে কি যেন নড়ছে, একবার দেখতো। হ্যাঁ, কুকুর বিড়াল হবে। সাবধানের মান নেই, জাগিয়ে দেখ। একজন কর্মচারী সেই অন্ধকার জঙ্গলের মধ্যে এগিয়ে যেতেই জঙ্গলের মধ্যে থেকে যেন কেউ হাত দিয়ে তাকে টেনে নিল। চিৎকার করে সে মিলিয়ে গেল জঙ্গলের মধ্যে। কি হলো ব্যাপারটা? অবাক হয়ে জিজ্ঞেস করলো মালিক। ঠিক সেই সময় গুদামের উল্টো দিক থেকে বেরিয়ে এলো তিতিক্ষা। তিতিক্ষাকে দেখে আরেকজন কর্মচারী চিৎকার করে উঠল, মালিক, পুলিশ! তিতিক্ষা চিৎকার করে বলল, কেউ নড়বে না, নড়লেই কিন্তু গুলি চালিয়ে দেব। ততক্ষণে ঝোপের মধ্যে থেকে কর্মচারীটাকে মারতে মারতে বার করে এনেছে আরণ্যক। গুদাম থেকে আরো জনা 5 কর্মচারী ততক্ষণে বেরিয়ে এসেছে। তিতিক্ষার হাতের উঁচিয়ে ধরা রিভলভার দেখে বেশ কিছু কর্মচারী ছুটে পালালো। গুদামের মধ্যে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হলো। মুহূর্তের মধ্যে একটা পেটি ধাক্কা লেগে ভেঙে গেল, আর সঙ্গে সঙ্গে ঝুমকোলতার গন্ধে ভরে গেল চারপাশ। সঙ্গে সঙ্গে আরণ্যক আর তিতিক্ষা মুখের মাস্কটা টেনে নিল। শয়তান মালিক তখন অবধি মুখে কোনো মাস্ক বা রুমাল চাপা দেয়নি দেখে অবাক হয়ে গেল ওরা দুজনে। মালিক তখন বলল, আপনারা কি ভেবেছেন? এখন যে 4 পেটি ভর্তি হয়েছে তাতে প্যাসিফ্লোরা সেন্ট রয়েছে, যেগুলো চেকিং এর সময় দেওয়া হবে।
আর যে প্যাসিফ্লোরাকে রাসায়নিক বিক্রিয়া এক প্রকার বিষে রূপান্তরিত করা হয়েছে সেটা আমার গুদামে রয়েছে। সবশেষে সেটাকে ভর্তি করা হতো। ততক্ষণে জয়িতা পুলিশের লোকজন নিয়ে সেখানে চলে এসেছে। ছুটে পালানো কর্মচারীদের ধরে সে তিতিক্ষার দিকে তাকিয়ে বলল, ম্যাডাম, সব কটাকে ধরেছি। এবার পালের গোদার মুখটা দেখতে পেলে ভালো হয়। আরণ্যক মুচকি হেসে বলল, মিস্টার বসু, এবার আপনার চেহারাটা তাহলে দেখান। একজন কনস্টেবল মুখোশটা খুলে দিতেই সকলে চমকে উঠল। জয়িতা বলল, ইনি তো অবনীশ বসু, সমরেশ বসুর ভাই। হ্যাঁ জয়িতা, দ্য ব্রাইট ব্লুম নার্সারির আড়ালে এরকম একটা সাংঘাতিক কাজ চলতো। এই সমস্ত জিনিসগুলো বিদেশে পাচার হতো, আর তারপর আমাদের দেশের ওপর কিভাবে হামলা হতো সেটা নিশ্চয়ই বুঝতেই পারছো। প্যাসিফ্লোরা ফুলের নির্যাস থেকে এক ধরনের নিউরোটক্সিক গ্যাস তৈরি করতাম। তারপর শ্বাসের সঙ্গে সেটা একেবারে শরীরে ঢুকলেই হার্ট অ্যাটাক। আপনি যাই বলুন অফিসার, আমার বুদ্ধিকে কিন্তু আপনাকে স্যালুট করতেই হবে। বুদ্ধি তো শকুনিরও ছিল, কিন্তু সে ধ্বংস করেছিল। তাই কৃষ্ণের সমান মর্যাদা তাকে কেউ দেয়নি। বুদ্ধি আপনার ছিল অবিনাশবাবু, কিন্তু আপনি সেটাকে দেশের ভালোতে কাজে না লাগিয়ে খারাপে কাজে লাগিয়েছেন। আপনি দেশের সিকিউরিটিকে ভেঙে ফেলতে চেয়েছেন, অন্যান্য দেশে এই বিষাক্ত জিনিস পাচার করতে চেয়েছেন, তাও দেশের সরকারকে সম্পূর্ণ আড়ালে রেখে। কি ভেবেছিলেন আপনাকে কেউ কখনো ধরতে পারবে না? না, ঠিক তা নয়। আসলে সবাই যুধিষ্ঠির তো হতে চায় না, কেউ কেউ দুর্যোধন হতেও পছন্দ করে। আমি চেয়েছিলাম এই বিষাক্ত গ্যাস ছড়িয়ে যাক অন্যান্য দেশে, তারপর তারা যখন বড় মাত্রায় কোনো ক্রাইমে পড়বে তখন আমার নামটা চারিদিকে ছড়িয়ে যাবে, ঠিক অনেকটা ওই লাদেনের মতো। আমি ভালোভাবে বাঁচতে চাইনি কোনোদিনও, আমি এভাবেই বাঁচতে চেয়েছি। হ্যাঁ, এভাবেই। আপনি বদ্ধ উন্মাদ অবনীশবাবু, বলল আরণ্যক। নীরেনবাবুকে কেন খুন করলেন? লোকটা যখন তখন নার্সারিতে চলে আসতো, দিন নেই রাত নেই, বলা নেই কমা নেই। একবার এরকমই এক রাতে নার্সারিতে এসে সমস্ত প্রসেসটা নিজের চোখে দেখেছিল। বুদ্ধিমান লোক ছিল তো, তাই কাউকে কিছু বলেনি, এমনকি আমাকেও বলেনি। কিন্তু আমার এক কর্মচারীর চোখে ধরা পড়ে গিয়েছিল। তারপর নীরেনবাবুর সঙ্গে যতবার দেখা হয়েছে এমন ভান করেছে লোকটা যে কিছুই জানা না যেন। আমিও ঠিক তেমন ব্যবহারই করেছি ওনার সঙ্গে, কিন্তু ভেতর ভেতর ওনার উপর নজর রাখতাম। যখন জানতে পারলাম উনি পুলিশে যাওয়ার পরিকল্পনা করছেন, তখনই সরিয়ে ফেললাম। বলতে বলতেই শয়তানের মতো হেসে উঠল অবনীশ। তবে তবে আপনি আমাকে কি করে ধরলেন অফিসার? আমি তো ভাবতেই পারছি না। হ্যাঁ, আপনার উপর যাতে সন্দেহ না যায় তাই প্রথমেই বলে দিয়েছিলেন যে আপনার নার্সারিতে নীরেনবাবু যায়। আমিও আপনাকে সন্দেহের বাইরে রেখেছিলাম, বিশেষত সমরেশবাবুর মতো একজন ভদ্রলোকের ভাই আপনি। সন্দেহ আপনার উপর সচরাচর যায় না, কিন্তু জয়দেববাবুর বাড়িতে গিয়ে তার সহপাঠীদের সঙ্গে তোলা তার একটি ছবিতে আপনার মুখ দেখে আমার প্রথম সন্দেহ হয় আপনার উপর। কারণ ফুলের এই বিষক্রিয়ার কথা জয়দেববাবু আর আপনি দুজনেই জানতেন, আর একজন যিনি জানতেন তিনি এখন আর বেঁচে নেই। তাই সব দিক থেকে আপনার উপর সন্দেহটা যায়। আপনি সেদিন কালো পোশাক পরে স্কুটি নিয়ে নীরেনবাবুর বাড়িতে গিয়েছিলেন, তাই তো? হ্যাঁ, আমি জানতাম ওই দিকটা সচরাচর কেউ যায় না, তাই আমাকে কেউ লক্ষ্য করবে না। কিন্তু বোধহয় আমার চালে কোনো ভুল হয়ে গিয়েছিল। ঠিক তাই, ক্রাইম যতই ভেবেচিন্তে করা হোক না কেন সেটা কখনোই পারফেক্ট হয় না। আপনি তার জল জ্যান্ত উদাহরণ। আপনার জন্য আপনাকে ধরতে না পারার জন্য আমরা এর আগে দুজনকে অ্যারেস্ট করেছি, আপনাকে আর আমরা ছাড়বো না। কিন্তু আপনি আমাকে ধরতে পারবেন না অফিসার। আপনি পালাতে পারবেন না অবিনাশবাবু, আমাদের পুরো ফোর্স আপনার চারপাশে ঘিরে রয়েছে। তাই নাকি? বলেই হাসতে হাসতে নিজের আংটিটা খুলে মুখের মধ্যে পুড়ে নিলেন অবনীশবাবু, আর সঙ্গে সঙ্গে মাটিতে গড়িয়ে পড়ে গেলেন। তার মুখ দিয়ে সাদা ফেনা বেরোতে লাগলো। ঠিক সেই সময় অবনীশবাবুর গুদামটা জ্বলে উঠল।
দাউ দাউ করে তার গবেষণার সবকিছু পড়তে লাগলো। তিতিক্ষা, আরণ্যক, জয়ী তাদের সামনে। আরণ্যক, তোমাকে বলেছিলাম পুরো ঘটনাটা ভিডিও করতে, করেছিলে? হ্যাঁ, এই তো পেন ক্যামেরার মধ্যে সবটা ভিডিও করা হয়েছে। বেশ, ওটা আপাতত তোমার কাছে রেখে দাও। আমি হায়ার অথরিটিকে জিজ্ঞেস করে জানাবো, ওনারা অনুমতি দিলে তুমি এই খবরটা তোমার চ্যানেলে দেখিও। তিতিক্ষা, মানুষটাকে ধরেও যেন ধরতে পারলাম না। এত শয়তান কেউ হয়? মানুষই হয়। আর মন খারাপ করো না, অন্তত পক্ষে নীরেনবাবুর মৃত্যুর রহস্যটা তো প্রকাশ পেল। মৃত্যু নয়, হত্যা বলো হত্যা। যে ফুল দিয়ে ভালোবাসা হয় সেই ফুলকেই বেছে নিয়েছিল খুন করতে। উফ, কি ভয়ানক। কিন্তু আন্টি, মানে তোমার মা কিন্তু সত্যিই জিনিয়াস। উনি ওই আয়ুর্বেদিক তেলটা তৈরি না করলে এই রহস্যটা উন্মোচন করতে আমাদের আরো কিছুটা সময় লেগে যেত। হ্যাঁ, আর ততদিনে যে এই লোকটা আরো কি কি করতো ধারণার বাইরে। চলো এবার এখান থেকে যাওয়া যাক, নতুন কোনো কেস হয়তো আমাদের জন্য অপেক্ষা করছে। শুনছিলেন ঝুমকলতা রহস্য। আজকের গল্প পাঠে আমি অভিক। তিতিক্ষার চরিত্রে দুর্বা, অন্যান্য চরিত্রে সৌরভ রায়, তনুশ্রী, বর্ণালী, বুবাই, রৌনক, পার্থ অরণ্যদেব, দিব্যেন্দু দাস, রৌনক, মধুরা, সৌরভ সাহা এবং আমি অভিক। শব্দ সংযোজন এবং আবহ নির্মাণ দেবরাজ দে। প্রচ্ছদ নির্মাণ শ্রাবণ ফ্রম স্ক্রিবলিং মাইন্ড। তাহলে আবার ফিরবো আরেকটি নতুন গল্পের সঙ্গে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। এবং আজকের গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। ধন্যবাদ।